নয়না, তোমার কেমন মুখের ভাষা? আরশাদ তোমার স্বামী হয়, অন্তত ওকে সম্মান দিয়ে কথা বলো। ওই রকম ছেলেকে সম্মান দিয়ে কথা বলা আমার পক্ষে সম্ভব নয়। যার চাল চুলো নেই, শ্বশুরবাড়িতে পড়ে আছে, বউয়ের বডিগার্ড হয়ে কাজ করছে, তার আবার কী দাম আছে? ওকে আমি স্বামী বলে মানি না। তুমি আমার মেয়ের জীবন নষ্ট করে দিয়েছো। আমার মেয়ের যদি কিছু হয় তাহলে তোমায় আমি ছাড়বো না। তোমার জজ সাহেবের ভালো মানুষের মুখোশ আমি খুলে দেব। বলবো তুমি তোমার স্বার্থের জন্য আমার মেয়ের জীবন নষ্ট করেছো। কি দরকার ছিল এরকম থার্ড ক্লাস ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে দেওয়ার? বাবা, আজকে আমি তোমার সাথে যাব। ছোট 10 বছরের ছেলের কথা শুনে বকরুল সরকার ছেলেকে বলল, তুই কোথায় যাবি আমার সঙ্গে? আমি তো কাজে যাচ্ছি। আমিও তোমার সাথে কাজে যাব। তুই এখন ছোট, এই সবে তোর 10 বছর বয়স। তুই এখন থেকে কি কাজ করবি? আমার কাজ করতে ভালো লাগে। তুমি সারাদিন বাড়িতে থাকো না, আমার ভালো লাগে না বাবা। আমি যাব তোমার সাথে। তুমি বাড়িতে কাজ করবে আর আমি ওখানে খেলাধুলো করব। খেলাধুলা করলে হবে? তোকে পড়াশোনা করতে হবে না? হ্যাঁ, পড়াশুনো করব তো। কি করে পড়াশোনা করবি? তুই যদি সারাদিন আমার সাথে ওই বাড়িতে থাকিস, তুই পড়াশোনা কখন করবি? আমি জানি না বাবা, আমার ভালো লাগে না। তুমি কত রাতে বাড়ি আসো, সারাদিন বাড়িতে একা থাকি। তোমাকে ছাড়া একা থাকতে আমার একদম ভালো লাগে না। মাও চলে গেল আর আদিরা কোথায় হারিয়ে গেল। ছেলের কথা শুনে বকরুল সরকারের মনটা খারাপ হয়ে যায়। সে ছেলেকে সান্ত্বনা দিয়ে বলে, আরশাদ, মন খারাপ করতে নেই বাবা। দেখবি একদিন ঠিক আমরা ওকে খুঁজে পাবো। আমাদের এই গল্পের নায়ক আরশাদ আলী সরকার। সবাই তাকে আরশাদ বলে ডাকে। আরশাদের বাবা বকরুল সরকার কোর্টের জজ সাহেবের বডিগার্ড হয়ে কাজ করে। আগে ওদের বাড়ির দারোয়ানের কাজ করত, কিন্তু বকরুল সরকারের পারফর্ম ভালো থাকায় জজ সাহেব তাকে নিজের দেহরক্ষী নিয়োগ করেছে। সরকার থেকে জজ সাহেব 2জন নিরাপত্তা রক্ষী পেয়েছে। বকরুল সরকারের 2টো ছেলে মেয়ে, ছেলে আরশাদ ও মেয়ে আদিরা। আরশাদের বয়স এখন 10 বছর আর আদিরা 4 বছর বয়স। আরশাদের মা সীমা বেগম কিছুদিন আগে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। বকরুল সরকারের স্ত্রী সীমা বেগম বাপের বাড়ি গিয়েছিল। আরশাদ ওর মায়ের সাথে যায়নি। বাড়ির কাছে ওর ফুপু রেশমা বেগমের বিয়ে হয়েছে। আরশাদ ফুপু রেশমা বেগমের কাছে ছিল। ওর মা সীমা বেগম ছোট্ট আদিরাকে সাথে নিয়ে যায়। বাপের বাড়ি থেকে বাসে করে বাড়ি ফিরছিল। হঠাৎ বাসটা দুর্ঘটনার কবলে পড়ে। বাসে 65 জন যাত্রী ছিল, তার মধ্যে বেশিরভাগ যাত্রী মারা যায়। সীমা বেগমের ব্যাগে মোবাইল ছিল। ঘটনাস্থল থেকে এক ব্যক্তি বকরুল সরকারকে ফোন করে। বকরুল সরকার তখন ডিউটিতে ছিল। ছুটি নিয়ে ঘটনাস্থলে যায়, সাথে ছেলে আরশাদকে নিয়ে যায়। হসপিটালে নিজের স্ত্রীর মৃতদেহ দেখতে পায় আর আরশাদ মায়ের এই অবস্থা দেখে চিৎকার করে কেঁদে ওঠে, সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। সে মায়ের মৃত্যু মেনে নিতে পারে না, মানসিক ডিপ্রেশনে চলে যায়। বকরুল সরকার তার স্ত্রীকে হসপিটালে মৃত অবস্থায় পেলে তার বাচ্চা মেয়েকে সে খুঁজে পায়নি। বাচ্চা মেয়েকে অনেক খোঁজার চেষ্টা করে বকরুল সরকার, কিন্তু কোথাও খুঁজে পায় না। আরশাদ কিছুদিন কোনো কথা বলতে পারে না, ডাক্তার দেখায়। ডাক্তার বলে মায়ের মৃত্যু মেনে নিতে পারছে না, সেই জন্য মানসিক ডিপ্রেশনে চলে গেছে। ও সুস্থ হতে সময় লাগবে। সময়ের সাথে সাথে সব কিছু স্বাভাবিক হবে। ওকে ফিজিক্যালি ও মেন্টালি সব দিক থেকে সাপোর্ট করবেন। ওকে কখনো একা রাখবেন না। বকরুল সরকার ডিউটিতে গেলেও আরশাদকে ওর ফুপুর বাড়িতে রেখে যায়। আস্তে আস্তে আরশাদ সুস্থ হতে থাকে। সে আর ফুপুর বাড়িতে যেতে চায় না। ইচ্ছে হলে স্কুল যায়, না হলে স্কুল যায় না। তার বাবা তাকে কখনো কিছু বলে না। আজকে বকরুল সরকার ডিউটিতে এসেছে। সে চুপচাপ কিছু বিষয় নিয়ে ভাবছে। সেটা লক্ষ্য করে জজ সাহেব ফরিদ আহমেদ বকরুল সরকারকে জিজ্ঞেস করল, বকরুল, কি হয়েছে? তোমাকে সকাল থেকে দেখছি কিরকম উদাসীন হয়ে বসে আছো। তোমার ছেলে আরশাদ ঠিক আছে তো? ফরিদ আহমেদের কথা শুনে বকরুল সরকার বলল, কি বলবো স্যার, আজকে ছেলেটা আসার সময় খুব বায়না করছিল ও আমার সাথে কাজে আসবে। ওর একা একা বাড়িতে থাকতে ভালো লাগছে না। ওর মা মারা যাওয়ার পর ডাক্তার বলেছিল ওকে কিছু জোর না করতে, তাই আমি ওকে কখনো কিছু বলি না। ওর মন দিলেও স্কুলে যায়, না গেলে যায় না। মাঝে মাঝে ফুপুর কাছে গিয়ে থাকে, এখন আবার তাও বন্ধ করে দিয়েছে।
আমি ব্যস্ত থাকি, তাই ওকে সবসময় সঙ্গ দিতে পারি না। তুমি এক কাজ করো, ছেলেটাকে আমাদের বাড়িতে নিয়ে চলে এসো। আমার মেয়ে নয়না আছে, ভাগনা সুবীর আছে, ওরা তো একই বয়সী, ওরা একসাথে খেলাধুলা করবে। এখানকার স্কুলে ওকে ভর্তি করে দেব, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আসলে একা থাকে তো, তার উপর মায়ের মৃত্যু, বোনের নিখোঁজ হয়ে যাওয়াটা, এগুলো স্বাভাবিকভাবে ওর মনে প্রভাব ফেলেছে, তাই কষ্ট পাচ্ছে। আমি তোমাকে থাকার জন্য একটা রুম দেব, তুমি ওখানে থাকবে তোমার ছেলেকে নিয়ে। আমি যতক্ষণ ডিউটিতে থাকি ততক্ষণ তুমি কোর্টে থাকো, বাকি সময় তুমি তো আমার বাড়িতেই থাকো, তাই সুবিধাই হবে। তুমি কালকেই তোমার ছেলেকে নিয়ে চলে এসো। আমার পিছনে যে বাগান আছে ওখানে আমার কর্মচারী থাকার জন্য আমি রুম তৈরি করেছি, ওর থেকে একটা রুম আমি তোমাকে দিয়ে দেব। তোমাকে কাছে পেলে তোমার ছেলে দেখবে, ভালোই থাকবে। ঠিক আছে স্যার, আমি আমার ছেলের সাথে কথা বলবো। ও যদি এখানে এসে থাকে আমার কোনো অসুবিধা নেই। আর সামনে তো ভালো স্কুল আছে, আমি ওকে ভর্তি করে দিব। বাড়িতে বকরুল সরকার এসে ছেলেকে কিছু বলতে যাবে কি দেখে তার বোন রেশমা বেগম এসেছে। বোনকে দেখে বকরুল সরকার বলল, কি রে, তুই কখন এসেছিস? এই তো ভাইয়া, কিছুক্ষণ আগে এসেছি। ভাইয়া, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বল না, কি বলবি? আমি বলছিলাম, তুমি আর কতদিন এভাবে হাত পুড়িয়ে রান্না করে খাবে? আরশাদের জন্য হলেও তুমি একটা বিয়ে করো, ওর তো একটা মায়ের দরকার। রেশমা বেগমের কথা শেষ হয় সাথে সাথে আরশাদ বলে, না, আমার কোনো মায়ের দরকার নেই। যে মাকে আমি হারিয়ে ফেলেছি তার জায়গায় আমি কাউকেই মা বলে ডাকতে পারবো না। কথাটা বলে আরশাদ ছুটে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে আর কাঁদতে কাঁদতে বলে, বাবা, বাবা তুমি বিয়ে করবে না, আমার কোনো মায়ের দরকার নেই, আমি ঠিক আছি বাবা। বকরুল সরকার ছেলেকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে বলল, কে বললো আমি বিয়ে করব? তোর ফুবু বলেছে। তোর ফুবু বলছে বলেই কি আমি বিয়ে করে ফেললাম? আমি কখনোই বিয়ে করব না। তুই তো আছিস আমার, আর আমার কাউকে দরকার নেই। আমরা বাপ ছেলে তো ভালোই আছি, কি দরকার আবার বিয়ে করার? তখন পাশ থেকে রেশমা বেগম বলে, কিন্তু ভাইয়া, তোমার সারা জীবন বাকি আছে, এইভাবে কি করে কাটাবে? তাছাড়া তোমার বয়সও তো এখন বেশি নয়। তুই চুপ কর, সবার আগে আমার ছেলে, তার আগে আর কেউ নয়। আমার ছেলে কষ্ট পাবে এমন কাজ আমি করব না। তবু একবার তুমি ভেবে দেখবে, যদি মনে হয়। কথাটা রেশমা বেগমকে শেষ করতে দিল না, তার আগেই বকরুল সরকার তার বোনকে চুপ করিয়ে দিয়ে বলে, তুই এখন আয়, আমরা বাপ ছেলে একটু গল্প করব। রেশমা বেগম চলে যায়। বকরুল সরকার ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আমি যেখানে কাজ করি সেখানকার মালিক তোকে নিয়ে যেতে বলেছে। ওরা আমাদের রুম দেবে বলেছে। ওখানকার স্কুলে তোকে ভর্তি করে দেব। আর স্যারের মেয়ে আছে, ও তোর সাথে খেলা করবে। বাবার কথা শুনে আরশাদ বলল, আমাকে কারোর সাথে খেলতে হবে না, শুধু তুমি থাকলেই আমার হবে। ঠিক আছে বাবা, ওখানে আমাকে তুই সব সময় পাবি। শুধু স্যার যতক্ষণ কোর্টে যাবে, ডিউটিতে থাকবে, ততক্ষণ আমি স্যারের সাথে থাকবো। আরশাদ বাবার সাথে তার মালিকের বাড়ি চলে আসে। আরশাদের মিষ্টি ব্যবহার মালিকের মা ফারিয়া বেগমের খুব ভালো লাগে, কিন্তু ফরিদ আহমেদের স্ত্রী ও মেয়ে আরশাদকে মেনে নিতে পারে না। তারা খুব অহংকারী। আরশাদকে স্কুলে ভর্তি করে দিয়েছে। একদিন আরশাদ বাগানে বল নিয়ে খেলছিল, ঠিক সেই সময় ফরিদ আহমেদের মেয়ে নয়না বলটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। আরশাদে খুব রেগে যায়। সে নয়নাকে বলে, আমি তো খেলছিলাম, তোমার তো কিছু করিনি, তুমি তাহলে আমার বলটা ফেলে দিলে কেন? বেশ করেছি, ফেলে দিয়েছি। তুমি বলটা নিয়ে খেলছিলে, দেখছো না আমার ফুল গাছ বসানো আছে? আমার গাছ তো নষ্ট হয়ে যাচ্ছে, ওর উপর বল গিয়ে পড়ছে। তুমি মিথ্যে কথা কেন বলছো? বলটা কখন তোমার গাছগুলোর উপর গিয়ে পড়লো? আরশাদের কথায় নয়না খুব রেগে যায় আর বলে, আমি মিথ্যা কথা বলছি? ঠিক আছে, দেখো আমি কি করি। কথাটা বলে সে চিৎকার করে তার বাবাকে ডাকতে থাকে। ফরিদ আহমেদ তখন ল্যাপটপে বসে কাজ করছিল। সে মেয়ের চিৎকারে ছুটে আসে আর বলে, কি হয়েছে আমার নয়না সোনা, চিৎকার করছো কেন? বাবার কাছে গিয়ে নয়না আদুরি কণ্ঠে বলে, দেখো না বাবা, ওই ছেলেটা আমার নামে মিথ্যা কথা বলছে। আমি ওর সাথে খেলতে এসেছিলাম, ও আমাকে দেখে বলটা ছুঁড়ে ফেলে দিল, বলল তুমি একটা অসভ্য মেয়ে, আমি তোমার সাথে খেলবো না।
তুমি বিশ্বাস করো বাবা, আমি ওকে কিচ্ছু বলিনি। ও আমাকে এমনি এমনি কথাটা বললো, তাই তো আমি রেগে গিয়েছিলাম। তুমি ওকে আমাদের বাড়ি থেকে চলে যেতে বলো। তুমি বলেছিলে না তোমার একটা বন্ধু আসবে, তার সাথে তুমি খেলবে। কিন্তু বাবা, এই আমার বন্ধু নয়, এই বাচ্চা একটা ছেলে, একে চলে যেতে বলো। একে আমার ভালো লাগে না। মেয়ের কথা শুনে ফরিদ আহমেদ মেয়েকে বলে, ছি মা, এ কথা বলতে নেই। আরশাদ খুব ভালো ছেলে, ও তোমার ভালো বন্ধু, বন্ধুর নামে মিথ্যা কথা বলতে নেই। কিন্তু বাবা, আমি তো মিথ্যা কথা বলছি না। আমি খেলবো বলেই তো এসেছিলাম। কিন্তু ও যেন কেমন বিরক্ত হলো, বলল তুমি এখান থেকে চলে যাও, আমি তোমার সাথে খেলবো না। মেয়ের কথা শুনে ফরিদ আহমেদ আরশাদকে নিজের কাছে ডাকলো আর বলল, আরশাদ, তুমি নাকি নয়নার সাথে খেলতে চাওনি, কিন্তু কেন বাবা? নয়না তো ভালো মেয়ে, ও লক্ষ্মী মেয়ে। ফরিদ আহমেদের কথা শুনে আরশাদ বলল, আঙ্কেল ও মিথ্যে কথা বলছে। ও আমার সাথে খেলতে আসেনি। আমি বল নিয়ে খেলছিলাম আর ও আমার বলটা ছুঁড়ে ফেলে দেয়। হ্যাঁ, আমি মিথ্যা বলছি। তুই মিথ্যা বলছিস, শয়তান ছেলে কোথাকার। কথাটা বলে নয়না তার পা থেকে জুতোটা খুলে আরশাদকে ছুঁড়ে মারে। সাথে সাথে ফরিদ আহমেদ আরশাদকে নিজের কাছে টেনে নেয় আর মেয়েকে উদ্দেশ্য করে বলে, নয়না, এটা তুমি ঠিক কাজ করনি। এভাবে কেন তুমি জুতো ছুঁড়ে মারলে আরশাদকে? বেশ করেছি, মেরেছি। ও কেন আমার নামে মিথ্যা কথা বললো? আর তুমি একদম ওর সাথে কথা বলবে না। ওকে আমাদের বাড়ি থেকে চলে যেতে বলো, ও যেন আমাদের বাড়িতে আর না থাকে। কথাটা বলে নয়না সেখান থেকে চলে যায়। ফরিদ আহমেদ আরশাদকে বলে, বাবা, তুমি কিছু মনে করো না, নয়না একটু ওইরকমই। তুমি ঘরে গিয়ে পড়তে বসো, কালকে আমি একটা তোমাকে ভালো বল কিনে দেব। মন খারাপ করো না বাবা, আমার মেয়েটা বড্ড অবুঝ, ও কারো কথাই শুনতে চায় না। নয়না হলো জজ সাহেব ফরিদ আহমেদের একমাত্র আদরের কন্যা। তার বয়স এই সবে 7 বছর। এই বয়স থেকে সে ভীষণ অহংকার এবং জেদি। ফরিদ আহমেদের স্ত্রী রুনা বেগম, সেও অহংকারী। ফরিদ আহমেদের মা ফারিয়া বেগম ভালো মানুষ। ফরিদ আহমেদের সংসারে তার ভাগনা আছে, সে এখান থেকেই পড়াশোনা করে। তার বয়স 13 বছর। তার বাবা মা কর্মসূত্রে দেরাদুনে থাকে। মা, তুমি বাবাকে বলে ওই ছেলেটাকে আমাদের বাড়ি থেকে চলে যেতে বলো। তোর বাবা আমার কথা শুনবে বলে বসে আছে। তোর বাবার মনে হয় বকরুল ভালো মানুষ, তাই তো নিজের দেহরক্ষী কাজে ওকে রেখে দিয়েছে। আর ওর ছেলে মানে সে তো ভালো হবেই। জানো মা, ওই ছেলেটা আবার স্কুলে ভর্তি হয়েছে পড়াশোনা করবে বলে। আমি ওর বইগুলো সব ছিঁড়ে ফেলে দেব, দেখবে? হ্যাঁ, তাই করবি। তোর বাবা আবার বলছিল তোকে যে স্যার পড়াতে আসে ও নাকি তার কাছে পড়বে। আমি তোর বাবাকে বারণ করেছি, ওই ছেলেটাকে আমারও ভালো লাগে না। তারপরের দিন আরশাদ স্কুল যাবে বলে রেডি হচ্ছিল। তখন রুনা বেগম আরশাদদের রুমে ঢুকে নয়নাকে সাথে নিয়ে আর আরশাদকে উদ্দেশ্য করে বলে, কোথায় যাবি আরশাদ? রুনা বেগমের কথা শুনে আরশাদ একটু ভয় পেয়ে গেল। সে বুঝতে পারছে না মেয়েকে নিয়ে রুনা বেগম কেন তার রুমে এসেছে। তারপর সে বলল, কেন আন্টি, স্কুলে যাব। তোকে আজ স্কুলে যেতে হবে না, আজকে আমরা শপিং করতে যাব। পরশুদিন নয়নার জন্মদিন, সেই উপলক্ষে বাড়িতে কিছু মেহমান আসবে, আর কিছু শপিং করার আছে, তোকেও নিয়ে যাব। তুই রেডি হ। কিন্তু আন্টি, আজকে আমার ক্লাস এক্সাম আছে, আমাকে স্কুলে যেতেই হবে, না হলে ম্যামেরা বকবে। আরশাদের কথা শুনে তখন পাশ থেকে নয়না বলে, ম্যাডাম বকবে বলে বসে আছে। আমি যেন পড়াশোনা করি না, ওই শুধু পড়াশোনা করে। আমরা বাইরে ওয়েট করছি, তুই তাড়াতাড়ি আসবি। আরশাদের তখন আর কিছু উপায় ছিল না। সে তখন স্কুল ড্রেস খুলে ওদের সঙ্গে যাবার জন্য তৈরি হলো। ঠিক সেই সময় নয়নার দাদি ফারিয়া বেগম আরশাদকে উদ্দেশ্য করে বলল, আশরাত, কি হলো তোমার? স্কুল ড্রেস খুলে ফেললে কেন? দাদির কথা শুনে আরশাদ কি বলবে ভেবে পেল না। তারপর সে বলল, আজকে স্কুল যেতে ভালো লাগছে না দাদি, তাই স্কুল ড্রেস খুলে ফেললাম। এটা কি রকম কথা আশরাত? স্কুলে যাবে বলে স্কুল ড্রেস পরলে আর এখন বলছো ভালো লাগছে না? তখন পাশ থেকে নয়না বলল, দাদি, ওই স্কুলে যাবে কি না সেটা ওর ব্যাপার, তুমি কেন ওকে এত জেরা করছো? নাতনির কথা শুনে ফারিয়া বেগম বলল, আমি দেখেছি তুই আর তোর মা ওর উপরে কত অত্যাচার করেছিস। শাশুড়ির কথা শুনে রুনা বেগম আগুনে ঘি পড়ার মতো জ্বলে ওঠে আর শাশুড়িকে উদ্দেশ্য করে বলে, কি সব উল্টোপাল্টা কথা বলছেন আপনি? আপনার মাথা ঠিক আছে তো? আমরা কি অত্যাচার করলাম ওকে?
মিথ্যা বলো না বৌমা। তুমি আর তোমার মেয়ে ওর সাথে কি কি করো তার সব খবর আমার কাছে আছে। তাই আমার কাছে আর গোপন করো না। তোমার স্বামীকে গোপন করতে পারো, কিন্তু আমাকে নয়। ফারিয়া বেগমের কথা শুনে রুনা বেগম ভয় পেয়ে যায়। সে জানে তার স্বামী তার মাকে কতটা ভালোবাসে। তার শাশুড়ি যদি তার নামে তার স্বামীর কাছে কিছু বলে, তার স্বামী তাকে অপমান করে হয়তো বাড়ি থেকে চলে যেতে বলবে। তাই শাশুড়িকে ঘাটাতে সাহস পেল না। সে আরশাদকে কিছু না বলে মেয়ের হাত ধরে সেখান থেকে চলে গেল। দুদিন পর নয়নার জন্মদিন। বাড়িতে অনেক লোক এসেছে। রুনা বেগমের এক বান্ধবীর মেয়ে, সে আবার নয়নার সমবয়সী। তার নাম খুশি, যে আরশাদকে দেখে নয়নাকে উদ্দেশ্য করে বলে, নয়না, ওই ভাইয়াটা কে রে? কখন থেকে দেখছি, কি সুন্দর ঘর সাজাচ্ছে। খুশির কথায় নয়না একটু বিরক্ত হয়। সে খুশিকে বলে, কি এমন ঘর সাজাচ্ছে যে সুন্দরী বলছি? কতগুলো বেলুন তো ফুলিয়েছে আর রুমের দড়ি দিয়ে আটকে দিয়েছে। এগুলো তো কেউ সুন্দর বলে? তোর যেমন কথা। না রে নয়না, আমার বেশ ভালো লাগছে। বেলুনগুলো দিয়েছে ঠিকই, কিন্তু বেলুনগুলো ডিজাইনগুলো সুন্দর করেছে। আর এই যে ছবিটা দেখছিস, কত সুন্দর ছবিটা। নিশ্চয়ই ভাইয়া এটা এঁকেছে। আমি দেখছিলাম ভাইয়ার হাতে রং তুলি ছিল, ভাইয়াই আঁকছিল। ভাই, এটা কে রে? তোদের কেউ আত্মীয়? নয়না কি আর বলবে। তার জন্মদিন উপলক্ষে জজ সাহেব আরশাদকে বলেছিল রুমটা ভালো করে সাজাতে। আরশাদ ভালো ছবি আঁকতে পারে, তাই সে ড্রয়িং করে নয়নার একটা ছবি এঁকেছে। তাতে লেখা, হ্যাপি বার্থডে নয়না। ছবিটা খুব সুন্দর লেগেছে। যে কারো ভালো লেগে যাবে। খুশিরও ভালো লেগেছে, নয়নারও ভালো লেগেছে, তবুও স্বীকার করতে চায় না। একরাশ বিরক্তি নিয়ে সে খুশিকে বলে, ওর নাম আরশাদ। ওর বাবা আমার বাবার বডিগার্ড, আবার আমাদের বাড়িতে কাজ করে। বলতে পারিস আমাদের বাড়ির চাকরের ছেলে। আমাদের বাড়ির চাকরের ছেলে কথাটা আরশাদের ভালো লাগে না। তার খুব কষ্ট হয়। সে কিছু না বলে সেখান থেকে চলে আসে। খুশি অনেকক্ষণ তাকে খোঁজাখুঁজি করে, কিন্তু দেখতে পায় না। সে নয়নাকে আরেকবার জিজ্ঞেস করে, নয়না, সেই ভাইয়াটা কোথায় গেল রে? দেখতে পাচ্ছি না যে। খুশির কথায় নয়না বিরক্ত হয় আর বলে, তুই বারবার ওই ছেলেটার কথা জিজ্ঞাসা করছিস কেন? বাড়ির চাকরের ছেলের খোঁজ নিয়ে তোর কি লাভ? তোর বাবা কি ওকে তোর জামাই করবে? কি সব উল্টো পাল্টা কথা বলছিস? আমরা এখন ছোট, এসব নিয়ে ভাবার এখন সময় নেই। ভাইয়াটা খুব ভালো, তাই জিজ্ঞাসা করছিলাম। দেখতে দেখতেই অনেকগুলো বছর পার হয়ে যায়। এই বাড়ি থেকে আরশাদ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে দেয়। নয়নার অপমান আর তার মায়ের অবহেলা, ফারিয়া বেগমের আন্তরিকতা সব মিলিয়ে আরশাদের দিন কাটতে থাকে। একদিন কম্পিউটার ক্লাসে আরশাদ ক্লাস করছিল। সেই সময় নয়না সেখানে যায়। একসাথে দুজন কম্পিউটার ক্লাস করে। একটা বিষয়ে স্যার বুঝিয়ে দিচ্ছিল, যেটা আরশাদ তাড়াতাড়ি বুঝে নিচ্ছিল, কিন্তু নয়না নিতে পারেনি। স্যার বিরক্ত হয় নয়নার উপর, আর খুব খুশি হয় আরশাদের উপর। কম্পিউটার পরীক্ষায় আরশাদ A+ পেয়ে পাশ করে, আর সেখানে নয়না C+ পায়। নয়নার খুব রাগ হয়। রাতের বেলা সে আরশাদের রুমে যায়। নয়না দেখে আরশাদ কম্পিউটারে কাজ করছে, আর তার পাশে টেবিলের উপর পড়েছিল আরশাদের কম্পিউটার পাস করার সার্টিফিকেটটা। নয়না রুমে ঢুকে আরশাদের সামনে সার্টিফিকেট ছিঁড়ে ফেলে দেয়, আর কম্পিউটারটাকে মেঝেতে ফেলে দেয়, আর দাঁত কটমট করে ঝাঁঝালো সুরে আরশাদকে বলে, খুব অহংকার তোর, আমার চেয়ে বেশি পেয়েছিস বলে। তোর অহংকার আজকে শেষ করে দিলাম। এবার যা করার আছে করে নিবি। কথাটা বলে আরশাদকে কিছু বলার সুযোগ না দিয়ে সে রুম থেকে চলে যায়। রাতের বেলা আরশাদের বাবা বকরুল সরকার আরশাদকে বলে, আরশাদ, তোর কম্পিউটারটা কি হলো? এভাবে ভেঙে গেছে কেন? বাবার কথায় আরশাদ বলল, রুমটা গোছাচ্ছিলাম, আমার হাতে লেগে টেবিলটা নড়ে গিয়েছিল আর কম্পিউটারটা পড়ে গেছে। আমি সারিয়ে নেব। ঠিক আছে, আমি টাকা দেব। তুই কালকে কম্পিউটারটা নিয়ে যাবি, সার্ভিসে দিয়ে আসবি। আজকে তোর কম্পিউটার স্যারের সাথে দেখা হয়েছিল। বলেছে তুই কম্পিউটার পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছিস। তোর নাকি টেকনিক্যাল জ্ঞান খুব ভালো। আমাকে বলেছিল ওকে কম্পিউটার ইঞ্জিনিয়ার করতে। আমি বলেছি ছেলের সাথে কথা বলি। ও তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল। ও যদি জয়েন্টে বসবে, আমার কোনো অসুবিধা নেই। ও যতদূর পড়বে আমি লোন করে হলেও ততদূর ওকে পড়াবো।
তা বাবা, তোর কম্পিউটারের রেজাল্টটা কোথায়? বাবার কথায় আরশাদ কি উত্তর দেবে ভেবে পেল না। সে তখন প্রসঙ্গ পাল্টে বাবাকে বলল, বাবা, আমার জয়েন্টে বসার ইচ্ছে নেই। আমি একটু অন্য কিছু নিয়ে ভাবছি। তুমি যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি সেই পরীক্ষা বুঝতে পারি। ছেলের কথায় বকরুল সরকার বলল, কি পরীক্ষা সেটা বাবা? তুই তো জানিস আমি সামান্য কাজ করি, এই টাকায় আমি তোর পড়াশোনার খরচ চালাতে পারবো তো? তুই যদি বলিস তাহলে আমি ব্যাংক থেকে লোন নিতে পারি। কত খরচ হবে আমি জানি না। আমার এক বন্ধুর বাবা চাকরি করে, আমি তার সাথে কথা বলবো। তার আগে কিছু বলা সম্ভব নয়। আমাকে বাঁচাও। তোকে কে বাঁচাবে সুন্দরী? তোর বাবাকে কবে থেকে বলছি কেসটা মিটিয়ে ফেলাতে, কিন্তু তোর বাবা আমাদের কথা গুরুত্ব দিচ্ছে না। জজ সাহেব নিজেকে বাঁচানোর জন্য তিনটা বডিগার্ড নিয়ে ঘুরেছে, কিন্তু তোকে তো ছাড়বো না। তুই আজকে আমাদের হাতে মুঠো। কথাটা বলে যেই নয়নাকে ধরতে যাবে শাহিদ, ঠিক সেই সময় কেউ যেন তার মুখে ঘুষি মারে। সে বাবাকে বলে ছিটকে পড়ে যায়। সাথে সাথেই ছেলেটা নয়নার কানে কানে বলে, এখান থেকে চলে যাও, আমি ওদেরকে দেখে নিচ্ছি। তুমি সোজা বাড়ি চলে যাবে। নয়না কিছুক্ষণ ছেলেটার মুখের দিকে তাকিয়ে থাকে। সে ছেলেটার কণ্ঠস্বর চিনতে পারে, তবুও কিছু না বলে সেই মুহূর্তে সে বাড়ি চলে আসে। কিছুক্ষণ পর বাড়ি ফিরে নয়না দেখে আরশাদের হাতে ব্যান্ডেজ করা, কপালটা অনেকটা কেটে গেছে। নয়না সবটাই লক্ষ্য করে, সে কিছু বলে না। তার এই অবস্থা দেখে তার বাবা বকরুল সরকার কেঁদে ফেলে। ছেলেকে জড়িয়ে ধরে বলে, তোর এই অবস্থা কি করে হলো বাবা? কে তোকে এরকম করে মারলো? কেউ আমি মারেনি বাবা। আজকে বন্ধুর বাইক নিয়ে প্র্যাকটিস করছিলাম আর পড়ে গেছি, তাই কপালে একটু কেটে গেছে আর হাতে একটু ব্যথা পেয়েছে। ডাক্তার 2 দিন রেস্টে থাকতে বলেছে, তারপর সব ঠিক হয়ে যাবে। আরশাদ ও বকরুল সরকার যখন নিজেদের মধ্যে কথা বলছিল, ঠিক সেই সময় রুমে ঢোকে নয়না আর চিৎকার করে আরশাদকে বলে, জানোয়ার, তুই মিথ্যা কথা বলছিস কেন? তুই গুন্ডা লাগিয়ে আমাকে রেপ করতে চেয়েছিস, আর এখন সাধুগিরি ফলানো হচ্ছে। মেয়ের চিৎকার শুনে ফরিদ আহমেদ, রুনা বেগম ও ফারিয়া বেগম সেখানে ছুটে আসে। ফরিদ আহমেদ রেগে গিয়ে নয়নাকে উদ্দেশ্য করে বলে, নয়না, এ তোমার কিরকম মুখের ভাষা? এভাবে কেউ কথা বলে? কি হয়েছে? আরশাদ কি করেছে যে তুমি এভাবে ওর সাথে কথা বলছো? বাবার কথা শুনে নয়না ছুটে এসে বাবাকে জড়িয়ে ধরে আর কাঁদতে কাঁদতে বলে, বাবা, তুমি যে বলো আরশাদ ভালো ছেলে, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, বাবা ও ভালো ছেলে নয়, ও শুধু ভালো দেখায়। তুমি জানো ও আজকে গুন্ডা লাগিয়ে আমাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, তোমার মেয়েকে নষ্ট করতে চেয়েছে। বাবা, ও কখনো ভালো ছেলে হতে পারে না। তুমি ওকে বাড়ি থেকে চলে যেতে বলো, আর যদি এখানে থাকে আমি আত্মহত্যা করব। আমি ওকে সহ্য করতে পারছি না বাবা। নয়নার কথা শুনে কে কি বলবে কিছু বুঝে উঠতে পারে না। নয়না ছুটে রুমে এসে দরজা বন্ধ করে দেয়। তার বাবা মা ও ফারিয়া বেগম নয়নার পিছনে পিছনে ছুটে আসে, দরজা ধাক্কা দেয়। দরজা খুলে না দেখে তাদের গার্ড ছুটে আসে, দরজা ভেঙে ফেলে। নয়না তখন অন্যটা নিয়ে সিলিং ফ্যানে দিয়েছিল। মেয়েকে এই অবস্থায় দেখে ফরিদ আহমেদের খুব কষ্ট হয়। সে মেয়েকে বুকে জড়িয়ে ধরে বলে, মা, কি করছিলে তুমি? মা, তোমার কি কষ্ট বলে তুমি এই কাজ করছো? তুমি এই কাজ করবে না। আত্মহত্যা যে মহাপাপ। তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তুমি আমার কলিজার, তোমার ক্ষতি আমি করতে দেব না। তখন পাশ থেকে তার স্ত্রী রুনা বেগম বলে, তুমি ছেলেটাকে আমাদের বাড়ি থেকে চলে যেতে বলো, এতে তোমার মেয়ে ভালো থাকবে। এসব ওর পরিকল্পনা। আমাকে নয়না সব কিছু বলেছে। আজকে আরশাদ কিছু ছেলেকে নিয়ে এসেছিল আর ওকে জোর করে তুলে নিয়ে যাবার চেষ্টা করছিল। পরে আবার ভালো মানুষ হয়ে ওই ছেলেগুলোকে মারধর করে। আমার ওকে কোনোদিন ভালোই লাগেনি। তুমি যে কেন ওকে বাড়িতে আশ্রয় দিয়েছো আমি জানি না। ও যেদিন থেকে আমাদের বাড়িতে এসেছে সেদিন থেকে নয়নার নানা রকম ক্ষতি হচ্ছে। তুমি তো জানো নয়না আমাদের একমাত্র সন্তান। বিয়ের 10 বছর পর নয়না এসেছে আমাদের জীবনে। তুমি কি চাও আমাদের এই ফুলের মতো মেয়ে জীবনে কলঙ্ক আসুক আর এই নিষ্পাপ মেয়ের জীবনটা শেষ হয়ে যাক? মায়ের কথা সমর্থন করে নয়না কাঁদুনি গলায় বলে, হ্যাঁ বাবা, ওই ছেলেটা চলে যেতে বলো, ও ভালো ছেলে নয় বাবা। হ্যাঁ মা, আমি ওকে বাড়ি থেকে চলে যেতে বলবো। তুমি এবার একটু শান্ত হও। রাতের বেলা নয়না ঘুমিয়ে পড়লে ফরিদ আহমেদ বকরুল সরকারকে ডেকে পাঠায় আর বলে, দেখো বকরুল, আমি খবর নিয়েছি।
আমার কোনো শত্রু এটা ঘটিয়েছে। আরশাদ নয়নাকে বাঁচিয়েছে, তবুও আমার মেয়ে নয়না আরশাদকে পছন্দ করে না। আরশাদকে আমি পছন্দ করি, তবে এই মুহূর্তে আমার মেয়ের জীবন আমার কাছে অনেক দামি। আমি জানি তুমিও তোমার ছেলেকে খুব ভালোবাসো। আমি তোমায় বলছিলাম মা মরা ছেলে কষ্ট পাচ্ছে, তুমি ওকে আমাদের কাছে নিয়ে চলে এসো। ওখানে সবাই থাকবে, নয়না ওর সমবয়সী, ওর সাথে খেলাধুলা করতে পারবে। তারপর আমার বোনের ছেলে সুবীর আছে, কিন্তু ওরা কেউ ওকে সহ্য করতে পারে না। তাই আমার কিছু করার নেই, তুমি আমাকে ক্ষমা করবে আর তোমার ছেলেকে এই বাড়ি থেকে চলে যেতে বলো। বলো তুমি যেমন আমার বডিগার্ড আছো সেরকমই থাকবে, কোনো অসুবিধা নেই। আমাকে ক্ষমা করে দিও বকরুল। ফরিদ আহমেদের কথা শুনে বকরুল সরকার বলল, এতে ক্ষমা চাওয়ার কি আছে স্যার? আপনার জায়গায় আমি থাকলে আমি একই সিদ্ধান্ত নিতাম। নিজের সন্তানের জীবন সবার আগে মূল্যবান। আপনি মালিক, আমি কর্মচারী, তাই আপনার কথা শুনতে আমি বাধ্য। আমি কালকে আরশাদকে অন্য কোনো জায়গায় পাঠিয়ে দেব, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আর নয়না মাকে বলবেন ও যেন চিন্তা না করে, আরশাদকে এই বাড়িতে দেখতে পাবে না। কালকে সকাল হওয়ার আগে আরশাদ এই বাড়ি থেকে চলে যাবে। রুমে এসে বকরুল সরকার ছেলের কপালে স্নেহের চুম্বন বুলিয়ে দিল আর বলল, নয়না যাই বলুক, আমি জানি আমার ছেলে কখনো খারাপ কাজ করতে পারে না। আমার বিশ্বাস আছে আমার ছেলের উপর। তোকে যেই খারাপ বানাতে চাক না কেন, আমার চোখে সব থেকে ভালো ছেলে তুই। অনেক বড় হবি বাবা। আমি থাকি আর নাই থাকি, আমি তোর ভালোর জন্যই আজকে একটা সিদ্ধান্ত নিয়েছি। বাবার কথা শুনে আরশাদ শোয়া থেকে উঠে বসল। আজকে ওর গায়ে হাতে খুব যন্ত্রণা। সে জীবনে যে মারপিট করেনি আজকে তাই করেছে। তাই সে বাবাকে বলল, বাবা তুমি কি সিদ্ধান্ত নিয়েছো আমার ভালোর জন্য? তুই কি যেন একটা এক্সামের কথা বলেছিলি, যে তোর জীবনে একটা স্বপ্ন আছে, তুই সেটা পূরণ করতে চাস। তাই তোকে আমি বাইরে পাঠিয়ে দিতে চাই। তুই হোস্টেল থেকে পড়াশোনা করবি, এই বাড়িতে তোকে আর থাকতে হবে না। আমি প্রত্যেক সপ্তাহে তোকে গিয়ে দেখে আসব, আর রোজ রাতে আমরা কথা বলবো ফোনে। তোকে বড় হতে হবে বাবা। তুই যদি সব সময় আমার সাথে থাকিস তাহলে তুই কি করে বড় হবি? বাবা তো আর সব সময় তোর পাশে থাকবে না, আমার বয়স হচ্ছে। এবার তো বাকি পথ তোকে একা চলতে হবে। বাবার কথা শুনে আরশাদ কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর বলল, হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলছো। আমাকে আমার বন্ধু সেলিম বলেছিল, আমি তখন সিদ্ধান্ত নিয়েছিলাম আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে সরকারি চাকরির পরীক্ষায় বসতে চাই। আমি একজন সিক্রেট গোয়েন্দা অফিসার হতে চাই বাবা। এ কথা তুমি কখনো কাউকে বলো না, এটা আমার স্বপ্ন। আর তুমি যেটা বলছো, তখন ছোট ছিলাম, সবে মা মারা গেছে, বোন নিখোঁজ হয়ে গেছে। তাই তো তোমাকে সবসময় কাছে পেতে চাইতাম। মনে হতো তুমি নেই মানে আমার কাছে পৃথিবীটা অন্ধকার। তাই আমি তোমার কাছে যাওয়ার জন্য বায়না করতাম। আমি চাইতাম তুমি সবসময় আমার কাছে থাকো। কিন্তু তুমি জানো না, আমার ছোট্ট আরশাদ আজকে বড় হয়ে গেছে। পরশুদিন আমার জন্মদিন, আমার 18 বছর পূর্ণ হচ্ছে। এই খুশির দিনে আমি তোমাকে সেরা উপহার দিতে চাই। ওই দিন আমি একটা কোচিংয়ে ভর্তি হচ্ছি, আর আমার বন্ধুর সাথে একটা হোস্টেল ঠিক করে ফেলেছি। আমরা দুজনেই থাকবো সেখানে। ওর খুব ইচ্ছে আছে আমার সাথে কাজ করার। তাই আর তুমি চিন্তা করবে না, সব ঠিক হয়ে যাবে বাবা। এখন একটু খরচ হবে, যেহেতু আমি এখনো রোজগার করতে পারি না, তাই তোমাকে সাহায্য করতে হবে। আস্তে আস্তে আমি চাকরি পেলে সব ঠিক হয়ে যাবে। আমার নিজের বাড়ি করার ইচ্ছে আছে। আমাদের পুরনো বাড়িটা ভেঙে ওখানে নতুন বাড়ি করব। বোনকে খুঁজে বের করব। আমাকে একটু সময় দাও বাবা। তোমার ছেলে তোমার ইচ্ছে পূরণ করবে। তোমার শখ আছে, তুমি হজে যাবে, আমি তোমার ব্যবস্থা করে দেব। শুধু মাকে ফিরিয়ে আনতে পারবো না, তার জন্য তোমার এই ছেলেকে তুমি ক্ষমা করে দিও। ছেলের কথা শুনে বকরুল সরকার ছেলেকে বুকে জড়িয়ে ধরল আর বলল, কালকে ভোরে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। তারপর তুই তোর মায়ের কবরের কাছে যাবি, মায়ের কবরে মাটি দিবি, আর মায়ের কাছ থেকে দোয়া চাইবি যেন তুই অনেক বড় হতে পারিস। বাবার সাথে খুব ভোরে আরশাদ ফরিদ আহমেদের বাড়ি থেকে চলে যায়। মায়ের কবরে মাটি দেয়, নিজেদের বাড়িতে আসে। তারপর আরশাদ ওর বন্ধুকে ফোন করে সব কিছু বিষয়ে জানায়। দেখতে দেখতে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে পড়ে। আরশাদ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে নাম করা কলেজে ভর্তি হয়। হোস্টেল থেকে সে পড়াশোনা শুরু করে। তার বাবা প্রত্যেক সপ্তাহে তাকে দেখতে আসে, তার প্রতি রাতে ফোনে কথা বলে। এরই মধ্যে
চাকরির পরীক্ষার প্রস্তুতি শুরু করে দেয়। পরপর দুবার এক্সামে ব্যর্থ হয়, এরই মাঝে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলে। তৃতীয়বারে পরীক্ষায় উত্তীর্ণ হয়, দেশের মধ্যে 4র্থ স্থান অধিকার করে গোয়েন্দা দপ্তরে চাকরি পায়। কিন্তু আরশাদ সেটা সম্পূর্ণ সিক্রেট রাখে, এমনকি ওর বাবাকে কখনো বলে না যে ও চাকরি পেয়েছে। এরই মাঝে অসুস্থ হয়ে পড়ে বকরুল সরকার। আরশাদ বাবার কাছে আসে। অসুস্থ বাবাকে দেখে আরশাদ বলে, বাবা, তোমার শরীরের কি অবস্থা? তোমাকে আর আমি কোনোদিনও কাজ করতে দেব না। আরশাদের কথায় হাসে বাবা বকরুল সরকার। ছেলেকে বলে, কিন্তু বাবা, কাজ না করলে চলবে কি করে? তুই তো এখনো বেকার, চাকরির চেষ্টা করছিস। আগে চাকরিটা পা, তখন আমি চাকরি ছেড়ে দেব, আর তোর পয়সায় বসে বসে খাবো। চেষ্টা করছি বাবা, কিছু না কিছু কাজ পেয়ে যাব। না পেলে একটা সেলসের কাজ করব। আমার বন্ধু রাজীবও বলছিল ওর দোকানের প্রোডাক্ট বিক্রি করার জন্য লোক লাগবে। ভাবছি আপাতত এই কাজটাই করব। তুই কি বলছিস বাবা? তুই কেমিস্ট্রিতে অনার্স করলি, এত ভালো স্টুডেন্ট তুই, এখন বলছিস সেলসের কাজ করবি? কিছুদিন অপেক্ষা কর, কিছু না কিছু কাজ পেয়ে যাবি। যখন কিছু কাজ পাবি না তখন দেখবি। এই তো সবই তো 25 বছর বয়স, এত তারা কিসের? বাবার কথায় আরশাদ হাসে, কিছু বলে না। তার পরের দিন বকরুল সরকার জজ সাহেবের বাড়িতে এলে জজ সাহেব ফরিদ আহমেদ বলে, বকরুল, তোমার ছেলে আরশাদ বাড়িতে এসেছে? হ্যাঁ, কালকে ফিরেছে। তোমার ছেলে এখন কি করছে? কিছু করে না, চাকরির চেষ্টা করছে। স্যার, আপনি তো কোর্টের জজ সাহেব, আপনার হাতে কোনো কাজ নেই? যদি আমার ছেলের জন্য কিছু করে দেন তাহলে খুব ভালো হয়। ছেলেটা বেকার বসে আছে। বকরুল সরকারের কথা শুনে ফরিদ আহমেদ বলে, ঠিক আছে, আমি দেখব তোর ছেলের জন্য যদি কোনো ব্যবস্থা করে দিতে পারি। এদিকে নয়না তার ফুফাতো ভাইয়ের সাথে শপিং করতে এসেছে। হঠাৎ সেখানে গুলির আওয়াজ আসে। নয়না খুব ভয় পেয়ে এক জায়গায় লুকিয়ে পড়ে। লোকগুলো চারিদিকে খোঁজে কিন্তু কাউকে দেখতে পায় না। তাদের মধ্যে একজন, তার নাম শাহিদ, সে বলে, জজ সাহেবের মেয়েটা কোথায় গেল? তাকে খুঁজে নিয়ে আয়, তাকে আমার দরকার। শাহিদের কথা শুনে এক ব্যক্তি বলে, স্যার, আমরা মেয়েটাকে খুঁজছি কিন্তু কোথাও দেখতে পাচ্ছি না। মেয়েটা কোথায় লুকিয়ে পড়েছে? এখন কোথায় খুঁজবো? এখনই পুলিশ চলে আসবে, তার আগে এখান থেকে চলুন, পরে আবার চেষ্টা করব, বারবার তো সাড়া পাবে না। কথাগুলো বলে তারা সেখান থেকে চলে যায়। দোকানের এক কর্মচারী নয়নাকে দেখেছে লুকিয়ে পড়তে। লোকগুলো চলে যেতে কর্মচারীটা বলে, ম্যাডাম, ওরা চলে গেছে, আপনি বেরিয়ে আসুন। আপনি জজ সাহেবের মেয়ে, গা ছাড়া কেন বেরিয়েছেন? আপনার বাবাকে খাবার দেওয়া হয়েছে, উনি এক্ষুনি আসছেন। আপনি আমাদের দোকানের ভিতরে অপেক্ষা করুন, বাইরেও বেরোবেন না। যদিও ওরা চলে গেছে তবে বিশ্বাস তো নেই। সুবীর ভাইয়া কোথায়? ভাইয়া তো আমার সাথে এসেছিল, ওরা কি ভাইয়ার কিছু ক্ষতি করলো? নয়নার কথা শুনে দোকানের কর্মচারী বলল, যে ছেলেটা আপনার সাথে এসেছিল সে তো বাইক নিয়ে চলে গেছে। সুবীর ভাইয়া কোথায় গেছে? তা তো জানি না ম্যাডাম, কিন্তু যখন ওই লোকগুলো এসেছিল আমি তো ছুটে চলে এলেন। এদিকে আমি ছেলেটাকে দেখলাম বাইক স্টার্ট করে সাথে সাথে বেরিয়ে গেল। ওদের কথার মাঝে ফরিদ আহমেদ চলে আসে আর ছুটে এসে মেয়েকে বুকে জড়িয়ে ধরে আর বলে, তুই ঠিক আছিস তো মা? ওরা তোর কিছু ক্ষতি করেনি তো? বাবার কথায় নয়না বাবাকে বুকে জড়িয়ে ধরে আর বলে, আমি দোকানের আলমারিতে ভেতরে ঢুকে গিয়েছিলাম, ওরা বুঝতে পারেনি। কিছুক্ষণ পর আমাকে খুঁজে না পেয়ে ওরা চলে যায়। জানো বাবা, সুবীর ভাই এসেছিল আমার সাথে, ভাইকে দেখতে পাচ্ছি না, আর এরা বলছে ভাই নাকি বাইকে করে চলে গেছে। মেয়ের কথা শুনে ফরিদ আহমেদ বলল, ও আবার মানুষ নাকি? ওর কথা ছাড়া আর আমি রিস্ক নেব না। বারবার তোর উপর অ্যাটাক হচ্ছে, আমি তোর জন্য একটা গার্ডের ব্যবস্থা করব। আর তুই যখন তখন এখানে সেখানে যাবি না। তুই তো জানিস তোর বাবা কোর্টের বিচারপতি, কত ক্রিমিনালকে এই চেয়ারে বসে শাস্তি দিয়েছি আমি। কিন্তু কি করব, আমি বিচারপতি, বিচারকের আসনে বসে যেটা উচিত, যেটা ন্যায়, আমাকে তো সেটাই করতে হবে না? কিছু মানুষের মনে হয়তো কষ্ট হচ্ছে, কিন্তু আমার কিছুই করার নেই। অপরাধীকে শাস্তি দেওয়া আমার আসল উদ্দেশ্য, আর তারাই আমার শত্রু। নয়না বাড়িতে এসে মা ও দাদিকে সব বলল। সব শুনে তার দাদি বলল, তুই আর কোথাও একা যাবি না, কলেজে তোকে আর যেতে হবে না, বরঞ্চ ভালো ছেলে দেখে তোর বিয়ে দেওয়া হবে। দাদির কথায় নয়না রেগে যায় আর বলে,
তুমি বেশি বকবে না তো, শুধু বিয়ে বিয়ে কথা। আমি এখন বিয়ে করব না, এখন আমার অনেক কাজ বাকি আছে। কি কাজ বাকি আছে তোর? এখনো কি বয়ফ্রেন্ড পাল্টাবি, না ওই ছেলেকে নিয়েই থাকবি? তোমাকে বলবো কেন? আমার বিষয়ে একদম কথা বলবা না, আমার যা ভালো লাগে আমি তাই করব। রুমে এসে নয়না তার বয়ফ্রেন্ড নাহিদকে ফোন করে আর বলে, হ্যালো নাহিদ, হ্যাঁ বলো নয়না। আজকে তোমার সাথে আমার দেখা করার কথা ছিল, তুমি আসোনি কেন? সরি নয়না, একটা কাজে আটকে গিয়েছিলাম, কাল অবশ্যই দেখা করছি। জানো আজ আমার কি হয়েছিল? কি হয়েছিল নয়না? আমি তোমার কথাই ওই দোকানের সামনে অপেক্ষা করছিলাম, ঠিক সেই সময় কিছু লোক বলা শুরু করে জজ সাহেবের মেয়ে এখানেই আছে। আমি বুঝতে পেরে ওই দোকানের একটা আলমারির ভেতরে লুকিয়ে পড়ি। ওরা গুলি চালিয়েছিল, হয়তো ভয় দেখাচ্ছিল, কিন্তু আমি বেরিয়ে আসিনি। ওরা কিছুক্ষণ ঘোরাঘুরির পর ওখান থেকে চলে যায়। ওই দোকানের কর্মচারীরা বাবাকে ফোন করে বাবা এসে আমাকে আবার নিয়ে যায়। তার আগের অবস্থা, ঘটনাস্থলে পুলিশ চলে এসেছিল। সুবীর ভাইয়াকে খুঁজে পায়নি। দোকানের কর্মচারী বলছিল ভাইয়া নাকি ভয়ে বাইক নিয়ে ওখান থেকে চলে গেছে। বাড়িতে এসে ভাইয়াকে দেখতে পাচ্ছি না। নয়নার কথা শুনে নাহিদ বলল, তাই নাকি? এবার তো আমারও বিপদ হয়ে গেল। নাহিদের কথা কিছু বুঝতে না পেরে নয়না বলল, তোমার কিসের বিপদ হলো? নয়নার কথা নাহিদ হাসতে হাসতে বলল, বাবা জজ সাহেব, মেয়ের সঙ্গে প্রেম করছি না, এটা তো একটা রিস্কের ব্যাপার। ওরা মনে হয় আমাকে টার্গেট করবে, তা ভেবেছি তা তোমার সঙ্গে দেখা করতে হবে, যেখানে সেখানে করলে হবে না। কি জানি, বাবা বলছিল আমার জন্য একটা কার্ডের ব্যবস্থা করবে, তাহলে সেই লোকটাকে নিয়ে আমাকে এবার ঘুরতে হবে, তবে সমস্যা হবে না। ওই লোকেরা কিভাবে বোকা বানাতে হয় সেটা আমার জানা আছে। এখন রাখছি, পরে কথা বলবো। আজকে বকরুল সরকার আসতেই ফরিদ আহমেদ বলল, বকরুল, তোমার ছেলে এখন কোথায়? কেন স্যার, বাড়িতে আছে। তোমার ছেলেকে কালকে একবার আমার সাথে দেখা করতে বলবে। কেন স্যার? তোমার ছেলের জন্য একটা ভালো চাকরির ব্যবস্থা করেছি। তাই নাকি? ঠিক আছে স্যার, আমি কালকেই ছেলেকে আপনার সাথে দেখা করতে বলবো। স্যার, কি চাকরি আমার ছেলেকে দিবেন যদি বলতেন, তাহলে আমি বাড়িতে গিয়ে ছেলেকে বলতে পারতাম। বকরুল সরকারের কথা শুনে ফরিদ আহমেদ নয়নার সাথে ঘটে যাওয়া ঘটনা সব কিছু বলল বকরুল সরকারকে। তার মানে স্যার, আপনার মেয়ে সিকিউরিটি গার্ডের চাকরি করতে হবে? কিন্তু ময়না তো আমার ছেলেকে দেখতে পারে না, ও কি সহ্য করতে পারবে আমার ছেলেকে? দেখো, তখন নয়না ছোট ছিল, অবুঝ ছিল। সময়ের সাথে সাথে ও এখন ম্যাচিওর, বরাবর ওর উপর অ্যাটাক হচ্ছে। ওই বিষয় নিয়ে আমি খুবই চিন্তিত। আমার মনে হয় না নয়না আপত্তি করবে। তুমি তোমার ছেলেকে আসতে বলো না, আমি কথা বলি, নয়নাকে বুঝিয়ে বলবো। বাড়ি থেকে তার ছেলেকে সমস্ত কথা বলল, সব শুনে আরশাদ বলল, বাবা, আমার কোনো অসুবিধে নেই কাজ করতে, তুমি স্যারকে জানিয়ে দাও। আমি রাজি আছি, আর কালকে আমি দেখা করছি। কিন্তু নয়না তো তোকে সহ্য করতে পারে না, তুই কি করে থাকবি ওর সাথে, ওর বডিগার্ড হয়ে? আমি ম্যানেজ করে নেব বাবা, তোমাকে চিন্তা করতে হবে না, তুমি শুধু জানিয়ে দাও আমি কাজ করছি। তারপরের দিন আরশাদ ফরিদ আহমেদের বাড়িতে যায়। আরশাদকে দেখে ফরিদ আহমেদের মা ফারিয়া বেগম ছুটে আসে আর বলে, কেমন আছো আশরাত? আসসালামু আলাইকুম দাদি। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ওই কেটে যাচ্ছে বাবা। সেই যে আমাদের বাড়ি থেকে গেলে আর একটা বাড়ি দাদির কথা মনে এলো না? আমি কতবার তোমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম আশরাতকে একবার আসতে বলো না, তোমার বাবা বলে তোমার নাকি ছুটি নেই। হ্যাঁ দাদি, কলেজে সেরকম ছুটি পেতাম না। ওদের কথার মাঝে নয়না ছুটে আসে। সে আরশাদকে দেখে বলে, এই, তুই কি করতে এসেছিস আমাদের বাড়িতে? তোর লজ্জা করেনি? তোকে আমি বারণ করেছি না আমাদের বাড়িতে আসবি না? সিঁড়ি দিয়ে উপরে রুম থেকে নিচে নামছিলেন ফরিদ আহমেদ। মেয়ের কথা শুনে ফরিদ আহমেদ রেগে যায় আর বলে, নয়না, আমি ওকে আসতে বলেছি। কেন বলছো তুমি ওকে আসতে? আজ থেকে তোমার বডিগার্ড হয়ে থাকবে, তুমি যেখানেই যাবে ও তোমার সাথেই যাবে। বাবার কথা শুনে নয়না রেগে যায় আর বলে, তুমি বললেই আমি ওকে মেনে নিব? তোমার জীবনের মূল্য তোমার থেকে আমার কাছে অনেক বেশি, তাই আমি কোনো রিস্ক নেব না। বারবার তোমার উপর অ্যাটাক হচ্ছে, এটা ঠিক নয়। আমি একটা কোর্টের বিচারপতি, আমাকে এই চেয়ারে বসে অনেক অপরাধীকে শাস্তি দিতে হয়, কিন্তু আমার কিছুই করার নেই। জাস্টিস দেওয়াই আমার কাজ, তাই আমাকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়।
সেই হিসেবে অনেক শত্রু আছে, তারা জানে তুমি আমার দুর্বলতা, তাই বারবার ওরা তোমাকে আটক করে। এক সময় আমার উপর হামলাও হয়েছিল, আর তোমার বকরুল চাচা সেই সময় আমাকে রক্ষা করেছিল। ও তখন আমার বাড়ির দারোয়ান ছিল। ওর কাজে আমি খুশি হয়ে আমার বডিগার্ড করে রেখেছি। তাই আজকে তোমার বডিগার্ড আমি আরশাদকে রাখলাম, তুমি আপত্তি করবে না। আমার সিদ্ধান্তই চূড়ান্ত, আমার কোনো কথা অগ্রাহ্য হবে না। এর আগে তুমি ওর নামে মিথ্যা কথা বলেছিলে, সেদিনও ওর কোনো দোষ ছিল না, আর তুমি তখন ছোট ছিলে, তাই আমি কিছু বলিনি। আজ কিন্তু আমি তোমার কোনো কথাই শুনবো না। বাবার কথা শুনে নয়না সেখান থেকে চলে যায়, আর নয়নার মা রুনা বেগম বলে, মেয়ের মতামত না নিয়ে তুমি যে ওকে বডিগার্ড নিযুক্ত করলে, তুমি এটা ঠিক করলে? কথাটা শেষ করতে দিল না, তার আগে ফরিদ আহমেদ চিৎকার করে উঠল আর বলল, তুমি একটাও কথা বলবে না। তোমার জন্য আজকে মেয়েটার এই অধপতন। আমি কিছু বলি না মনে এই নয় যে আমি মেয়ের দিকে নজর রাখি না, আর যেখানে মেয়ের নিরাপত্তার প্রশ্ন সেখানে আমি কারোর সাথে কম্প্রোমাইজ করব না। সে তুমি হলেও আমি তোমাকেও ছাড়বো না। এ ব্যাপারে আর কোনো কথা হবে না। আর যদি আরশাদকে কেউ কিছু বলো, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। ফরিদ আহমেদ বারণ করার পর নয়না বা রুনা বেগম কেউ কিছু বলে না আরশাদকে। নয়না আজকে কলেজে এসেছে। নয়নার বান্ধবী খুশি নয়নার সাথে আরশাদকে দেখে জিজ্ঞেস করে, কেমন আছেন ভাইয়া? আমাকে চিনতে পারছেন? খুশির কথা শুনে আরশাদ কিছু বলতে যাবে কি তার আগেই নয়না বলে, তোকে চিনে আর কি লাভ হবে? এভাবে কথা বলছিস কেন নয়না? আমি তোদের বাড়িতে অনেকবার গেছি, ভাইয়াকে তো আমি চিনি, সেজন্য জিজ্ঞেস করেছি। চিনিস তো কি হয়েছে, তুই একদম ওর সাথে কথা বলবি না। নয়নার কথা শুনে আরশাদ বলে, অত রেগে যাচ্ছ কেন নয়না? ও তো এমন কিছু কথা বলেনি, ও শুধু জিজ্ঞেস করেছে, এতে ওর দোষ কোথায়? তুই একদম ওর সাথে কথা বলবি না। আর আমার নাম ধরে ডাকার থেকে তোকে অধিকার কে দিয়েছে? তোকে যেমন বাবা আমার বডিগার্ডে নিয়োগ করেছে, তুই তেমনই থাকবি। আর কখনো ঘোড়ার ডিঙ্গিতে ঘাস খাবি না। আমি কি করছি, কোথায় যাচ্ছি, কার সাথে দেখা করছি, এর ব্যাপারে বাবাকে কিচ্ছু বলবি না, তাহলে তোর নামে মিথ্যা বদনাম দেব, আর তোকে চাকরি থেকে তাড়িয়ে দেব। বুঝতে পেরেছিস কথাটা? নয়নার কথা শুনে আরশাদ কিছু বলে না, সে চুপচাপ থাকে। নয়না আরশাদকে ওখানে দাঁড়াতে বলে খুশিকে নিয়ে ওখান থেকে চলে যায়। চাচি, আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, আমি এক্ষুনি কাজগুলো করে দিচ্ছি, আপনি চিন্তা করবেন না। তা রাত জেগে কার সাথে কথা বলছিলিস যে তোর উঠতে এত দেরি হয়ে গেল? আজকের প্রাইভেটে পরীক্ষা আছে, কালকে রাত থেকে একটু স্টাডি করছিলাম, তাই দেরি হয়ে গেছে। তা পড়াশোনা করছিস না ফোনে প্রেম করছিস? মনিকা বেগমের কথায় আদিরা কিছু বলে না। সে জানে মনিকা বেগমের মুখ খুব পাতলা, একবার বলতে শুরু করলে সে আর থামবে না। তাই কোনো কথা না বলে সে নিজের কাজে মন দেয়। আজ থেকে 20 বছর আগে এই আদিরাকে রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছিল সিরাজ খান। দুর্ঘটনার কবলে পড়ে বাসটা যখন সব মানুষ চিৎকার করছে, তখন বাচ্চা মেয়েটি ছিটকে পড়ে যায় কিছুটা দূরে একটা পুকুরের কোণে। সেখান থেকে সে নিজেই ওঠে। মাকে খুঁজে না পেয়ে সে এদিক ওদিক করে চলে যায় অনেক দূরে। ঠিক সেই সময় সিরাজ বাড়ি ফিরছিল বাইকে করে। মেয়েটাকে রাস্তায় কাঁদতে দেখে সিরাজের খুব মায়া হয়। সেই মেয়েটাকে নিয়ে তার বাড়ি চলে যায়। ছোট মেয়েটাকে তার এত ভালো লেগে যায়, মেয়েটাকে সে নিজের কাছে রেখে দেয় আর সবাইকে বলে এটা তার বন্ধুর মেয়ে। তার বন্ধু মারা গেছে আর তার স্ত্রী অন্য জায়গায় বিয়ে করেছে। এই মেয়েটার কেউ দায়িত্ব নেয়নি, তাই সে নিজের কাছে রেখেছে। এইভাবে আদিরা সিরাজের সংসারে বড় হতে থাকে। সিরাজ মেয়েটাকে ভালোবাসলেও তার স্ত্রী মনিকা বেগম মেয়েটাকে দেখতে পারে না। মনিকা সবসময় মেয়েটাকে দিয়ে কাজ করায়। সিরাজ যখন বাড়িতে থাকে তখন কিছু বলে না, বাকি সময় মনিকা বেগম আদিরার উপর অত্যাচার করে। সিরাজের একটি মাত্র ছেলে, ওর খুব শখ ছিল একটা মেয়ে হবে, কিন্তু মনিকার বাচ্চা ঘরে টিউমার হয়। মনিকা বেগমের আর বাচ্চা হয় না। আজকে মনিকা বেগমদের বাড়ি তার ভাইপো শাহিদ ও তার ভাবি আসার কথা আছে। সেই উপলক্ষে বাড়িতে নানান রকমের পদের রান্না হচ্ছে। আদিরার কলেজে ইম্পর্টেন্ট ক্লাস ছিল, সেই যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। তখন মনিকা বেগম বলে, আদিরা, তোকে আজ কলেজে যেতে হবে না। কেন চাচি? আজকে আমার দূর সম্পর্কের ভাইপো আর ভাবি আসবে, তোকে কাজ করতে হবে। আমি তো সব রান্না করে ফেলেছি, শুধু তো খেতে দিতে হবে, তুমি একাই করে নেবে। আজ আমার ইম্পর্টেন্ট ক্লাস আছে, আমাকে যেতেই হবে।
গুরুত্বপূর্ণ ক্লাসে গিয়ে কি হবে? তুই ব্যারিস্টার না ডাক্তার, কি হবি? মনিকা বেগমের কথা শুনে আদিরার কষ্ট হয়। সে কিছু বলে না, ব্যাগ রেখে পোশাক চেঞ্জ করে রান্নাঘরে ঢুকে পড়ে। কিছুক্ষণ পর মনিকা বেগমের ভাবি অনু বেগম আর ভাইপো শাহিদ আসে। আদিরা ওদেরকে খেতে দেয়। হঠাৎ শাহিদের চোখ চলে যায় আদিরার দিকে। সে অনেক দিন পর তার এই দূর সম্পর্কে ফুপুর বাড়িতে আসে। এই মেয়েটাকে তাই সে ভালো চেনে না, কিন্তু শুনেছে ফুপুর সংসারে একটা মেয়ে বড় হচ্ছে, সে নাকি ফুপার বন্ধুর মেয়ে। তার বেশি সে কিছু জানে না। আদিরাকে দেখে অনু বেগম বলে, মনিকা, এই মেয়েটা তো সিরাজের বন্ধুর মেয়ে, একেই তো সিরাজ নিয়ে এসেছিল। অনু বেগমের কথা শুনে মনিকা বেগম বলল, হ্যাঁ, কি আর বলবো, যত পরের পাপ আমার ঘরে ঢুকিয়েছে আর অশান্তি হচ্ছে। এই মেয়েটাকে বাড়ি থেকে তাড়াতে পারলে তবে আমি শান্তি পাবো। মনিকা বেগমের কথা শুনে পাশ থেকে তার ভাইপো শাহিদ বলে, কেন ফুপি এই কথা বলছো? মেয়েটা তো খুব শান্ত দেখে মনে হলো। শাহিদের কথা শুনে মনিকা বেগম বলল, শান্ত কি দেখছিস? একেবারে অশান্তির ঝড়। যে সংসারে যাবে সেখানে পুরো কালবৈশাখী বয়ে যাবে। ফুপুর কথায় শাহিদ আদিরার দিকে তাকিয়ে দেখে। আদিরা কোনো দিকে না তাকিয়ে সে খাবার পরিবেশন করতে থাকে। রাতের দিকে খাওয়া দাওয়া হয়ে গেলে আদিরা ছাদে যায়, এটা তার প্রতিদিনের অভ্যেস। হঠাৎ সেখানে শাহিদকে দাঁড়িয়ে থাকতে দেখে। সিগারেট খাচ্ছে। সে কিছু না বলে চলে আসতে চাইলে শাহিদ বলে, দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। শাহিদের কথায় আদিরা দাঁড়িয়ে পড়ে। শাহিদ আদিরার সামনে আসার বলে, তোমার নাম কি আদিরা? হুম। কিসে পড়ো তুমি? কলেজে যাও? হুম। এই বাড়িতে তো তুমি অনেক দিন থেকেই আসো। হুম। আদিরার সব কথাতেই বলায় শাহিদ খুব রেগে যায়। সে আদিরাকে বলে, আচ্ছা, তুমি কি কথা বলতে জানো না? শাহিদের কথায় আদিরা উত্তর দেয়, কথা বলতে জানবো না কেন? আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করছি আর তুমি মুখে না বলে হুম হুম করছো কেন? আমাকে যে প্রশ্নগুলো করেছেন তার উত্তরগুলো তো আপনি নিজেই দিয়েছেন। আপনি আমায় জিজ্ঞাসা করেছিলেন আমার নাম আদিরা, আপনি নিজে বলে দিয়েছেন, তাই আমি হুম বলেছি। আমি কলেজে যাই সেটা তো আপনি নিজেই বললেন যে তুমি কি কলেজে যাও, আমি হুম বলেছি। আর আপনি বললেন আমি বাড়িতে অনেক দিন থেকেই আছি, আমি তাই হুম বলেছি আপনাকে, কোনো প্রশ্ন করিনি। তাহলে আমি কি উত্তর দেব? আমার প্রশ্নের উত্তর আপনি নিজেই দিয়েছেন। এখানে আমার কিচ্ছু করার নেই, শুধু হুম বলে আনসার, আর কিছুই বলবেন? আদিরার কথাগুলো শাহিদের ভালো লাগে। কি সুন্দর ব্যাখ্যা করে বুঝিয়ে দিল। তাই শাহিদ হাসতে হাসতে বলল, তোমার নলেজ আছে বলতে হবে। কি সুন্দর বুঝিয়ে বললে। তুমি তো ঠিকই বলছো, প্রশ্নের উত্তর তো আমি নিজেই দিয়েছি। তা ছাদে কেন এসেছিলে? আমি প্রতিদিন রাতে ঘুম না এলে ছাদে আসি। চাঁদের আলো আর এই খোলা বাতাসটা আমার ভালো লাগে। আর গান শুনতে ভালো লাগে না? কই, তোমার হাতে ফোন নেই তো? অনেকে তো ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেডফোন দিয়ে গান শোনে, তোমার হাতে তো কিছুই দেখলাম না। তোমার বুঝি গান শুনতে ভালো লাগে না? গান শুনতে কার ভালো লাগে না বলুন? আমার ফোন আছে, কিন্তু ফোনটা ছোট। আমার স্মার্টফোন নেই, তাই ছোট ফোনে গান শোনা যায় না। আর বড় ফোনে রিচার্জ করার মতো পয়সা নেই, শুধু ছোট ফোনটা রেখেছি। কলেজ থেকে যদি কোনো আপডেট আছে সেটা আমি জানতে পারবো। তাও সব সময় আমার ফোনে আসে না, বন্ধুদের ফোন করে জেনে নিতে হয়। দুজনে কিছুক্ষণ কথা বলার পর আদিরা বলে, একটা কথা জিজ্ঞাসা করব, কিছু মনে করবেন না তো? আদিরার কথা শুনে শাহিদ হাসলো, তারপর বলল, কিছু মনে করবো এমন কথা নিশ্চয়ই তুমি বলবে না। বলছিলাম সিগারেট একটু কম করে খাবেন। যখন এসেছেন তখন থেকে লক্ষ্য করছি সেকেন্ডে সেকেন্ডে সিগারেট খাচ্ছেন। সামনে মা বসে আছে, ফুপি বসে আছে, এইসব তো লক্ষ্যই করছেন না আপনি। গুরুজনদের রেসপেক্ট করতে হয়, সেটা বুঝি জানেন না? এবার থেকে একটু সিগারেটটা কম খাবেন, আর গুরুজনদের একটু সামনে খাবেন না এগুলো। কথাটা বলে আদিরা সেখান থেকে চলে যায়। শাহিদ খান পেশায় একজন বিজনেসম্যান। এক ভাই এক বোন। আপু বড়, তার বিয়ে হয়ে গেছে, আর শাহিদ ছোট, তার এক চাচাতো ভাই আছে।
তার নাম নাহিদ খান। দুজনে মিলে শেয়ারে বিজনেস করছে। তারপরের দিন সকালে শাহিদ তার মাকে নিয়ে চলে যায়। যাবার সময় শাহিদ আদিরাকে খুঁজেছিল কিন্তু দেখতে পায়নি। এদিকে নয়না তার ফুফাতো ভাই সুবীরকে বলছে, ভাইয়া আজকে নাহিদের সাথে পার্টিতে যাব, তুমি আমার সাথে যাবে, আর ওই কুত্তার বাচ্চাকে যেতে বারণ করে দেব। নয়না যখন সুবীরকে এই কথাগুলো বলছিল তখন রুমে ঢুকে তার দাদি ফারিয়া বেগম। সে নয়নাকে উদ্দেশ্য করে বলে, তুই কাকে কুত্তার বাচ্চা বলছিস? ওই কুত্তার বাচ্চা বাবা একদিন তোর বাবার জান বাঁচিয়েছিল, আর আজকে যে তুই বলছিস তুই কুত্তার বাচ্চাকে নিয়ে যাবি না, ওই যদি তোর সাথে না যায় তোর বিপদ কিন্তু অনিবার্য, কেউ রুখতে পারবে না। এই বুড়ি, তুমি চুপ করো তো, শুধু উল্টাপাল্টা কথা বলে, আর ঠিক আমাদের কথা শুনে ফেলেছে। আল্লাহ কান দুটো দিয়েছে শোনার জন্য, তাই তো শুনতে হচ্ছে। কোথায় কি হচ্ছে সব আমি শুনতে পাই। সেটা তো আমি দেখতে পাচ্ছি। কথাটা বলে রাগ দেখিয়ে নয়না সেখান থেকে চলে যায়। শাহিদ, আব্বাসউদ্দিন কবে ছাড়া পাবে? উকিল তো চেষ্টা করেছে, কিন্তু জজ সাহেব কিছুতেই রায় দিচ্ছে না। ওই শালা জজ সাহেবকে দেখে নিব, আর ওই শালা জজ সাহেবের মেয়ের কি করি দেখে না। জানিস নয়না এখন আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। তাহলে তোর এখন পোয়াবারও? জানিস ওর বাবা আবার নয়নার জন্য বডিগার্ড রেখেছে। তাহলে তোর এখন তো আবার সমস্যা হবে যদি ওই বডিগার্ড সব সময় থাকে। না না, ওই শালাকে বোকা বানানো যাবে। নয়নার ভাইয়া সুবীর আমাদের সাহায্য করবে বলেছে। নাহিদ খান শাহিদ খান দুজনেই চাচাতো ভাই, আবার বিজনেস পার্টনারও। একটা জমি নিয়ে ঝামেলার জন্য ওরা এক প্রমোটারকে খুন করিয়েছে এলাকার সমাজ বিরোধী আব্বাস উদ্দিনকে দিয়ে। এর জন্য আব্বাস উদ্দিনকে 5 লক্ষ টাকা দিতে হয়েছে। পুলিশ আব্বাস উদ্দিনকে ধরে নিয়ে গেছে, তার কেস চলছে, কিন্তু বিচারপতি কিছুতেই আব্বাস উদ্দিনকে মুক্তি দিচ্ছে না। এদিকে আব্বাস উদ্দিনের পরিবার খুব বিরক্ত। তারা বলছে পুলিশকে সব বলে দেবে, আর আব্বাস উদ্দিন জেলের ভেতর থেকে শাসাচ্ছে যেন খুব তাড়াতাড়ি ওর জামিনের ব্যবস্থা করা হয়। আজকে নয়না নাইট ক্লাবে এসেছে, তার সুবীর ভাইয়া এসেছে, কিন্তু সে আরশাদকে কিছু জানায়নি। এদিকে নাহিদ সুযোগ খুঁজছিল নয়নার সাথে সে কিভাবে বেড শেয়ার করবে। নাহিদ যখন ড্রিঙ্কের মধ্যে নেশা জাতীয় কিছু মিশিয়ে দেয়, ঠিক তখন সেখানেই আরশাদ পৌঁছে যায়। সে কিছুটা ছদ্মবেশে ছিল, তাই কেউ কিছু বুঝতে পারেনি। নাহিদ ড্রিঙ্ক নয়নার হাতে দিলে নয়না হাসি মুখে সেটা খেয়ে নেয়। নাহিদের মুখে হাসি ফুটে ওঠে। নাহিদ নয়নাকে বলে, গুড গার্লস ডার্লিং, চলো রুমে চলো। রুমে কেন যাব? আমি এখানে তোমার সাথে ডান্স করব। হ্যাঁ, ড্যান্স করব, তো তার আগে তোমার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। কিসের সারপ্রাইজ ডার্লিং? রুমে চলো, তবে তো দেখতে পাবে। কথাটা বলে নাহিদ নয়নাকে কোলে তুলে নেয়, তারপর রুমে যায়। নয়নাকে কোল থেকে নামিয়ে আরশাদ নাহিদের গালে চড় মারে, সাথে সাথে নাহিদ সেখানে পড়ে যায়। সে আবার নাহিদের বুকে লাথি মেরে নয়নাকে কোলে তুলে নেয়, সেখান থেকে চলে যায়। নয়না নেশার ঘরে বলতে থাকে, তুই কে রে শালা? নাহিদকে কেন মারলি? নয়না এত ড্রিঙ্ক করেছিল সে তখন স্বাভাবিক অবস্থা ছিল না, তাই সে আরশাদকে চিনতে পারেনি। সে আরশাদের কোলে উঠে হাত পা ছোড়াছুড়ি করতে থাকে, আরশাদের হাতে কামড় দেয়, তবু আরশাদ নয়নাকে ছাড়েনি। আরশাদ গাড়িতে নয়নাকে তুলে বাড়ি নিয়ে গিয়ে নিজের রুমে শুইয়ে দেয়। ফারিয়া বেগম সব লক্ষ্য করে। আরশাদ যখন রুম থেকে বেরিয়ে আসে, ফারিয়া বেগম বলে, নয়না নেশা করেছে আরশাদ? হঠাৎ দাদির প্রশ্নে আরশাদ কি বলবে বুঝতে পেল না। আরশাদ কিছু বলছে না দেখে দাদি ফারিয়া বেগম বলে, আমি সব জানি নয়না, আমাদের আদরের মেয়ে শুধু ওর মার জন্যই নষ্ট হয়ে গেল। সুবীর তো ছিল ওর সাথে, তুই ওর বোনকে খেয়াল করিসনি? ও নিশ্চয়ই নেশা করেছে। আমি জানি, ওরা যখন আলোচনা করছিল আমি সব শুনে তোমায় ফোন করলাম। ভাগ্যিস তুমি গিয়েছিলে, না হলে মেয়েটার আজকে কী অবস্থা হতো জানো? এই ছেলেগুলোকে কামড়ে কামড়ে খেত, ইজ্জত নষ্ট করে দিত। চোখে দেখতে পাচ্ছি না, কিছু একটা ব্যবস্থা করতে হবে। আমি ফরিদকে বলবো ওর বিয়ে দিতে। নয়না আর সুবীর যখন আলোচনা করছিল, পাশ থেকে ফারিয়া বেগম শুনে ওই আরশাদকে ফোন করে। ক্লাবে নয়না আর সুবীর পৌঁছানোর কিছুক্ষণের মধ্যে আরশাদ পৌঁছে যায়, তবে সে কিছুটা গোপনে ছিল, সামনে আসেনি আর সব কিছু খেয়াল রাখছিল। এদিকে পাখিকে খাঁচায় বন্দি করতে না পেরে নাহিদ সুবীরের মুখে গিয়ে ঘুষি মারে আর বলে, শালা কুত্তার বাচ্চা,
তোর বোনকে নিয়ে গেলে কে রে? নিশ্চয়ই ওই বডিগার্ড এসেছিল। নাহিদের হাতে চড় খেয়ে সুবীরের নেশা কেটে যায়। সে বলে, বিশ্বাস করো নাহিদ ভাই, আমরা কাউকে কিছু বলিনি। ওই বডিগার্ড তো জানে না। আমরা রাত 10টার পর সবাই যখন ঘুমিয়ে গিয়েছিল তখন পিছনে গেট দিয়ে বেরিয়েছি। তাহলে ও কি করে জানবে? এই ক্লাবের কোনো লোক সেই নিশ্চয়ই নয়নাকে নিয়ে গেছে। নাহিদ ও সুবীর ক্লাবের লোককে জিজ্ঞাসা করে। তারা বলে তাদের কোনো লোকের এটা কাজ নয়। লোকটা অপরিচিত ছিল, ভেবেছিল ওদের লোক হবে, তাই তারা কিছু বলেনি। এদিকে বাড়িতে এসে সুবীর নয়নার রুমে যায়, দেখে ঘুমোচ্ছে। যে রুম থেকে বেরোয় ফারিয়া বেগম বলে, তোর মা বাবা তোকে পড়াশোনার জন্যই এখানে রেখে গেছে, আর তুই কি করছিস? মদ জুয়া মেয়ে মানুষ নিয়ে ঘুরে বেড়াচ্ছিস। তুই কালকেই বাড়ি ফিরে যাবি, তুই আর এখানে থাকবি না। ফারিয়া বেগমের কথা শুনে সুবীর বলে, কেন নানি তুমি এই কথা বলছো? আমি কি করেছি? তুই কিছু করিসনি। তুই তো শান্ত ভদ্র একটা ছেলে, শুধু এই বাড়ির ইজ্জতকে অন্যের হাতে বিক্রি করে দিচ্ছিলি। আমি তোর মাকে ফোন করব, অনেক রাত হয়েছে, এখন তুই গিয়ে শুয়ে পড়। কালকে সকালেই বাড়ি ছেড়ে চলে যাবি, আর আমাকে বেশি রাগাবি না। সব কিন্তু প্রমাণ আমার কাছে আছে। আমি তোর মাকে সব দেখাবো যে তুই রাতের বেলা নয়নাকে কোথায় নিয়ে গিয়েছিলি। নানির কথা শুনে সুবীর ভয় পেয়ে যায়। সে ছুটে এসে নানির পায়ের উপর পড়ে আর বলে, তুমি বিশ্বাস করো নানি, আমি করতে চাইনি। এই নাহিদ ভাইয়া আমাকে এসব করিয়েছে। ও বলেছে এই কাজ যদি আমি না করি তাহলে আমাকে ফেল করিয়ে দেবে। আমাদের কলেজে ডিপার্টমেন্টের স্যার ও নাকি ওর ঘনিষ্ঠ বন্ধু। আমি স্যারকে অনেকবার দেখেছি নাহিদ ভাইয়ের সাথে কথা বলতে। সেই কারণে তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি যদি ইঞ্জিনিয়ার পাস না করি বাবা মা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। সেই কারণেই তো ভয় আমি কাজটা করেছি। তুমি কাউকে কিছু বলো না নানি, আমি আর এই কাজ করব না। আমি কালকে হোস্টেলে চলে যাব, তা না হলে নাহিদ ভাই আমাকে ছাড়বে না। তারপরের দিন সুবীর খুব সকালে হোস্টেলে চলে যায়। নয়নার ঘুম ভাঙে অনেক বেলায়। ঘুম থেকে উঠে দেখে সে তার রুমে শুয়ে আছে। কিছুক্ষণ স্বাভাবিক হয়, তারপর বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে সে সুবীর ভাইয়ের ঘরে যায়, কিন্তু ভাইয়াকে ঘরে দেখতে পায় না। বাইরে বেরিয়ে এলে তার দাদি ফারিয়া বেগম বলে, সুবীর ভাইয়া হস্টেলে চলে গেছে, সে ওখান থেকেই পড়াশোনা করবে, আর এখানে আসবে না। ফারিয়া বেগমের কথা শুনে নয়না বলল, কালকে রাতে তো ভাই আমার সাথে ছিল। ভাইয়া কখন গেছে? আর যাবার সময় আমার সাথে দেখা করলো না কেন? ও তো কালকে বলেনি যে ও আজকে হোস্টেলে চলে যাবে। ওর এখান থেকে পড়াশোনা করতে অসুবিধা হচ্ছিল। ওর মা কালকে আমায় ফোন করেছিল, বলল ও হস্টেল পেয়ে গেছে, সেই জন্য আজকেই চলে গেছে। ওদের কথার মাঝে ফরিদ আহমেদ বলে, সুবীর তো আমাকে বলে যেতে পারতো, ও তো আমাকে কিছুই বলেনি। বলে যাওয়ার সময় পাইনি। তারপর নয়নাকে উদ্দেশ্য করে ফারিয়া বেগম বলল, ভাইয়াকে আর ফোন করতে হবে না, ওর সামনে পরীক্ষা, পরীক্ষা দিয়ে ও বাড়িতে চলে যাবে। তারপর ফারিয়া বেগম ছেলেকে উদ্দেশ্য করে বলল, তোর সাথে আমার একটা কথা আছে ফরিদ, তুই কোর্ট থেকে ফিরে একবার আমার রুমে আসবি। ঠিক আছে মা। নয়না বুঝতে পারল না তার দাদি কি বলবে, তাই সে তার দাদিকে বলল, কেন দাদি, বাবার সাথে তোমার কি কথা আছে? তোমার বুঝি কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা হয়েছে? নাতনির কথা শুনে ফারিয়া বেগম হাসলো, তারপর হাসতে হাসতে বলল, না, কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছে হয়নি, অনেক দিন বিয়ে বাড়ি খাইনি, তাই আমার বিয়ে খেতে ইচ্ছা করছে। সেই ব্যাপারে তোর বাবার সাথে একটু কথা বলবো। নয়না তার দাদির কথা খুব একটা গুরুত্ব দেয় না। সে খাওয়া দাওয়া করে তার রুমে চলে যায়। রাতের বেলা ফরিদ আহমেদের বাড়িতে এলে তার মায়ের রুমে যায় আর মাকে বলে, মা কি করছো? আয় এখানে বস, আমি তোর জন্যই অপেক্ষা করছি, তোর সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো, কি বলবে বলছিলে? আমি তোকে একটা কথা বলবো, শোনার পর তুই বাবা আমাকে ভুল বুঝিস না। মায়ের কথা শুনে ফরিদ আহমেদ বলল, কেন ভুল বুঝবো মা তোমাকে? আমি তোমার সন্তান, তোমার শিক্ষায় বড় হয়েছি, ভুল বোঝার প্রশ্নে উঠে না। আর তুমি তো কখনো মিথ্যা বলো না, আমি তো সেটা ভালো করেই জানি। তাই তুমি নিশ্চিন্তে থাকতে পারো। এবার বলো তুমি কি বলবে। ছেলের কথায় আশ্বস্ত হয়ে ফারিয়া বেগম বলল, নয়না বড় হয়েছে, ওর বিয়ে দিতে হবে। ওর চালচলন কথাবার্তা এগুলো আমার ঠিক ভালো লাগছে না, মাঝে মাঝে ওর উপর অ্যাটাক হচ্ছে। জানি তুই ওর জন্য বডিগার্ড রেখেছিস, তবু আমি বলবো তুই ওর বিয়ে দিয়ে দে। তুই জানিস কাল রাত 11টার সময়
সুবীরকে নিয়ে নয়নাটা পার্টিতে গিয়েছিল। সেই পার্টিতে একটা ছেলে ওকে নেশা জাতীয় কিছু খাইয়ে দিয়েছিল। আশরাত সেই সময় ওখানে পৌঁছে যায়। ও বুঝতে পারে সেই ছেলেটাকে মেরে নয়নাকে নিয়ে সেখান থেকে চলে আসে। নয়না সুবীরের কথাবার্তা আমি শুনেছি। আমি সাথে সাথেই ফোন করি আশরাতকে। তা না হলে মেয়েটার সর্বনাশ হয়ে যেত। তুই কোর্টের বিচারপতি, তোকে ওই আসনে বসে অনেক মানুষের শাস্তি ঘোষণা করতে হয়। সেই সব লোকেরা তো শত্রু, তোর মেয়ের ক্ষতি করার চেষ্টা করছে। আমি জানি না সেই ছেলেটার সাথে তোর মেয়ের কি সম্পর্ক, তবে আমি খবর নিয়েছি ছেলেটা ভালো নয়। ওর নাম নাহিদ খান, বিজনেসম্যান এবং স্মাগলার। তুই তো জানিস বৌমা নয়না, এরা আমার কথা শোনে না। তাই তোকেই বলছি তুই ওর বিয়ে দে। মায়ের মুখ থেকে এসব কথা শুনে ফরিদ আহমেদ বলল, মা, এত কিছু হয়ে গেছে, আমি তো জানি না। আর নাহিদ খানকে তো আমি চিনি। ও লোক দিয়ে একজন মানুষকে খুন করেছে, তার বিচার চলছে। আমি বিচার করেছি, এখনো জেলে আছে। কিছু তথ্য প্রমাণের অভাবে আমি রায় দিতে পারিনি। তাহলে ও নয়নার সাথে ভালোবাসার অভিনয় করে কিছু ক্ষতি করতে চাইছে না তো? আমারও তাই মনে হয়। আমি আশরাতকে বলেছিলাম খবর রাখতে, ওই আমার সব বলেছে। বাবা, তুই যদি কিছু মনে না করিস, তোকে আমি একটা কথা বলবো। মা, তুমি বারবার একই কথা বলছো। আমি কেন মনে করব তোমার কথায় কিছু? তুমি বলো না মা, কি বলবে? তুই আশরাতকে চিনিস, ছোট থেকেই দেখেছিস। আর বকরুল সরকারকে তুই তো আরো ভালো করেই চিনিস। তাই আমার ইচ্ছা তুই আশরাতকে তোর মেয়ের জামাই কর। নয়নার সাথে আশরাতের বিয়ে দে। আশরাত খুব দায়িত্ববান ছেলে, ও খুব শিক্ষিত। ও চাকরির পরীক্ষায় বসেছে, ভবিষ্যতে ভালো চাকরি পেয়ে যাবে। এটা আমার ইচ্ছে, বাকিটা তোর ব্যাপার। তোর মেয়ে, তোর সিদ্ধান্ত। তুই সিদ্ধান্ত নে, আর আমি কিছুই বলবো না। রাতের বেলা ফরিদ আহমেদ মায়ের কথাগুলো খুব চিন্তা করতে থাকে। নয়না তার আদরের মেয়ে, তার যদি কিছু হয়ে যায় এই মেয়ের ভবিষ্যৎ কি হবে? সে বকরুল সরকারকে চেনে, তাকে একবার শত্রুর হাত থেকে বাঁচিয়েছিল। ওর মেয়েও বারবার বিপদে পড়েছে, আরশাদ বাঁচিয়েছে। মেয়ের মুখের দিকে তাকিয়ে সব জানা সত্ত্বেও আরশাদকে বাড়ি থেকে চলে যেতে বলেছে। ও জানে নয়না আরশাদকে মিথ্যা কথা বলেছে। আরশাদ কোনোদিনই ওকে রেপ করতে চায়নি, বরং আরশাদ সেদিন নয়নাকে বাঁচিয়েছিল। মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে আরশাদকে নয়নার বডিগার্ড নিয়োগ করেছে। আবার গতকাল রাতের ঘটনা তার মা তাকে বলেছে, তাই সব কিছু ভেবে ফরিদ আহমেদ সিদ্ধান্ত নিল। তার পরের দিন সকালবেলা মেয়েকে ডেকে পাঠালো। বাবা ডাকছে শুনে নয়না বাবার সাথে দেখা করতে এলো আর বলল, বাবা, তুমি আমায় ডেকেছো? মেয়ের কথা শুনে ফরিদ আহমেদ বলল, হ্যাঁ বসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো, কি বলবে? সামনের সপ্তাহে আমি তোমার বিয়ে ঠিক করেছি, আমার পছন্দ করা পাত্রের সাথে। আশা করি তুমি আপত্তি করবে না। ছেলেটা আমার পরিচিত, তার বাবা আমার পরিচিত। ওরা খুব ভালো মানুষ, শ্রদ্ধা করার মতন। তুমি আর না করো না, আমার সিদ্ধান্তই চূড়ান্ত। আমি আর তোমার কথা শুনবো না। তুমি এখন আসতে পারো। নয়না তার বাবাকে কিছু বলবে কি? তার বাবা ইশারায় তাকে চলে যেতে বলে। নয়না কিছু না বলে সেখান থেকে চলে যায়। তখন নয়নার মা রুনা বেগম স্বামীকে উদ্দেশ্য করে বলে, তুমি কোথায় নয়নার বিয়ে ঠিক করেছো? তুমি আমাকে বলনি কেন? স্ত্রীর কথায় ফরিদ আহমেদ রেগে যায় আর বলে, তুমি একটা কথা বলো না। তোমার জন্যই এসব হচ্ছে। আমি যা করেছি মেয়ের ভালোর জন্যই করেছি। তুমি তো কখনো মেয়ের ভালোই চাওনি। তোমার জন্য আজকে তো তোমার মেয়ের এই অবস্থা। এখন যদি আমি সিদ্ধান্ত না নিই, ভবিষ্যতে আমার মেয়ে আরো কষ্ট পেতে হবে। তুমি আর এই ব্যাপারে কোনো কথা বলবে না। স্বামী রেগে গেছে দেখে রুনা বেগম আর কিছু বলে না, সে সেখান থেকে চলে যায়। সেদিন রাতে ফরিদ আহমেদ বকরুল সরকারকে বলে, বকরুল, তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দিবে? ফরিদ আহমেদের কথা শুনে বকরুল সরকার বলল, স্যার, আপনাকে দেবার মতো আমার কিছু নেই। আপনি কি চাইবেন? তুমি যদি অনুমতি দাও, তোমার ছেলে আরশাদকে আমার মেয়ের জামাই বানাবো। ফরিদ আহমেদের কথা শুনে বকরুল সরকার চমকে যায় আর সে বলে, কি বলছেন কি স্যার? এটা কি করে সম্ভব? কোথায় আমার আরশাদ, আর কোথায় নয়না মা? সব সম্ভব। তুমি আর এই ব্যাপারে আপত্তি করো না। আমি আরশাদের সাথে কথা বলবো, আর আমার বাড়ির ঘর জামাই হয়েই থাকবে সে। আমার তো নয়না একটা মাত্রই মেয়ে, আর তো কেউ নেই। ভবিষ্যতে ওই তো সব পাবে।
ফরিদ আহমেদের কথা শুনে বকরুল সরকার আপত্তি করে না। এরপর ফরিদ আহমেদ আরশাদকে বলে, আরশাদ, তোমাকে আমি একটা দায়িত্ব দেব, আর সেটা তোমাকে পালন করতে হবে। তুমি কিন্তু না বলবে না। আমি তোমার বাবার সাথে কথা বলেছি, তার মত আছে, এখন শুধু তোমার মতের অপেক্ষা। ফরিদ আহমেদের কথা আরশাদ কিছু বুঝতে পারে না। সে বলে, কি দায়িত্ব স্যার? আমি তো কিছু বুঝতে পারছি না। আমার মেয়ে নয়নার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে সামনের শুক্রবার দিনে। তুমি আর আপত্তি করো না বাবা। কি বলছেন কি স্যার? আমার সাথে নয়নার বিয়ে? হ্যাঁ আরশাদ, তোমার আপত্তি কিন্তু গ্রাহ্য হবে না, তাই তুমি কিছু বলবে না। বাবার মুখ থেকে আরশাদকে বিয়ে করতে হবে শুনে নয়না চিৎকার করে ওঠে আর বলে, ওই কুত্তার বাচ্চাকে আমি বিয়ে করব না, ওকে বাড়ি থেকে চলে যেতে বলো। চুপ, একদম চুপ। এতদিন কিছু বলিনি মানে এই নয়, আমি তোমার সব কথা মেনে চলবো। তুমি আর একটা কথা বলবে না, চুপচাপ থাকবে। বাবা রেগে গেছে দেখে নয়না কিছু বলে না। নির্দিষ্ট নিয়ম মেনে কাজের সামনে কবুল বলে আরশাদ আর নয়নার বিয়ে হয়। আজকে ওদের বাসর রাত। নয়না আরশাদকে বলে, এই শোন কুত্তার বাচ্চা, বাবার জন্য তোকে আমি বিয়ে করেছি। তুই আমার কাছে কখনো স্বামীর অধিকার দেখাবি না, কথাটা যেন মনে থাকে। এদিকে শাহিদ অনেকক্ষণ ধরে আদিরার কলেজের সামনে অপেক্ষা করছে। 1 ঘন্টা পর আদিরাকে দেখতে পায় শাহিদ। আদিরা তার এক বন্ধুর সাথে যাচ্ছিল। শাহিদ আদিরাকে ডাকে। আদিরা, তোমার সাথে আমার কথা আছে, একটু অপেক্ষা করবে? শাহিদের ডাকে আদিরা তার বন্ধু মিতুকে বলে, মিতু তুই চলে যা, এই ভাইয়া আমাকে ডাকছে। ও আমার চাচির ভাইবো, নিশ্চয়ই কিছু দরকার আছে, আমি কালকে তোর সাথে কথা বলবো। মিতু চলে যায়। আদিরা শাহিদের কাছে এসে বলে, ভাইয়া আমাকে ডাকছিলেন? প্রায় 1 ঘন্টা তোমার জন্য অপেক্ষা করছি, এত দেরি হলো কেন ক্লাস থেকে বের হতে? আজকে একটু দেরি হয়ে গেছে, আমাদের এক্সট্রা ক্লাস ছিল সেই কারণে। চলো আমার সাথে। কোথায় যাব? ভয় নেই, অন্য কোথাও নিয়ে যাব না, সামনে রেস্টুরেন্টে যাব। আজকে বিজনেসের একটা বিল ফাইনাল হলো, সেই কারণে তোমাকে খাওয়াবো। শাহিদের কথা শুনে আদিরা হাসতে লাগলো আর বলল, সেটা আগে বলতে পারতেন তো, তাহলে আমার বান্ধবীকে চলে যেতে বলতাম না। ঠিকই করেছে, চলে গেছে। তোমাকে যেটা বলবো সেটা সবার সামনে বলা যাবে না। তুমি চলো এখন আমার সাথে, গাড়িতে উঠে বসো। গাড়িতে উঠে বসতে হবে? এই তো এইটুকু, পায়ে হেঁটে গেলেই তো হবে। এই রেস্টুরেন্টে নয় ম্যাডাম, ওইদিকে একটা রেস্টুরেন্ট আছে, ওইখানে। আদিরা গাড়িতে উঠে বসে। কিছুক্ষণ পর শাহিদ একটা রেস্টুরেন্টের সামনে দাঁড় করায়, তারপর আদিরাকে নিয়ে ঢোকে রেস্টুরেন্টের ভেতরে। মুখোমুখি দুজনে বসে। শাহিদ আদিরাকে বলে, কি খাবে আদিরা, অর্ডার দাও। আপনি বলুন। আমি যেটা বলবো তোমার সেটা ভালো লাগবে তো? না লাগার কি আছে? শাহিদ তারপর বিরিয়ানি অর্ডার করে। দুজনে খাবার শুরু করে। তারপর শাহিদ একটা মোবাইল আদিরার দিকে এগিয়ে দিয়ে বলে, আদিরা এটা তোমার জন্য। শাহিদের কথা শুনে আদিরা বলে, আমাকে দিচ্ছেন কেন? আমি ঠিক বুঝতে পারলাম না। তুমি সেদিন বলেছিলে তোমার কোনো স্মার্টফোন নেই, তাই তোমার পড়াশোনা অসুবিধা হয়, সেই জন্য আমি তোমাকে দিলাম। আজকে কোম্পানিতে ডিল ফাইনাল হলো অনেক টাকার, সেই খুশিতে তোমাকে এটা দিলাম, তুমি কিন্তু ফিরিয়ে দেবে না। শাহিদের কথা শুনে আদিরার চোখে জল চলে এলো। সেটা লক্ষ্য করে শাহিদ বলল, আদিবা তুমি কি কান্না করছো? শাহিদের কথা শুনে আদিরা চোখের জল মুছে একটু হাসার চেষ্টা করলো। তারপর বলল, আমার 20 বছর বয়স হয়ে গেল, এখনো তো কেউ আমাকে গিফট করেনি। ছোটবেলায় শুনেছি চাচা আমাকে কুড়িয়ে পেয়েছে, আমি তখন শুধু নিজের নামটা বলেছিলাম, তার বেশি কিছু বলতে পারিনি। তবে আমার বাড়ি কোথায় সেটা মনে ছিল। আমি চাচাকে বলেছিলাম, তার বেশি আমি কিচ্ছু জানতাম না। তবে আমার একটা বড় ভাইয়া ছিল, ভাইয়ার নাম আরশাদ, মা তাকে এই নামেই ডাকতো। চাচা আগে ব্যবসা করত, পরে ব্যবসায় মার খায়। চাচার অনেক টাকা দেনা হয়ে যায়, ব্যবসা বন্ধ করে চাচা পরে দোকানের কাজ করে। চাচি আমাকে একেবারেই দেখতে পারে না, কখনো আমায় কিছু দেয়নি। আমি একটু বড় হতেই প্রাইভেট পড়িয়ে নিজের পড়াশোনার খরচ চালাই, তাই এত দামি মোবাইল আমায় কেউ উপহার দেবে আমি ভাবতে পারিনি। মিথ্যে বলবো না, পড়াশোনার অসুবিধে হয়, তাই এই মুহূর্তে আমি আপত্তি করব না। কিন্তু ভবিষ্যতে যদি আমি কিছু কাজ করে টাকা ইনকাম করি, তাহলে আপনার এই
উপহার আমি কিন্তু ফিরিয়ে দেব, সেই দিন আপনি না করবেন না। আদিরার কথা শুনে শাহিদ হাসে। আদিরার গালটা টিপে দিয়ে শাহিদ বলে, তাই হবে ম্যাডাম, আগে আপনি চাকরিটা পান, এখন চলেন আমার সাথে। কোথায় যাব আপনার সাথে? আমাদের বাড়ি। কেন যাব আপনাদের বাড়ি? মা তোমাকে নিয়ে যেতে বলেছে। কেন? ওরা যখন দুজনের মধ্যে তর্কাতর্কি করছে ঠিক তখনই নাহিদ সেখানে আসে আর শাহিদকে বলে, কিরে শহীদ, এখানে কি করছিস? নাহিদের কথায় শাহিদ চমকে যায়। ও এখানে নাহিদকে দেখবে ভাবতে পারেনি, তাই কিছুটা তোতলাতে তোতলাতে বলে, তুই এখানে নাহিদ? হ্যাঁ, তা তুই কি করছিস এখানে? এই একটু কথা বলেছিলাম। ঠিক তখন আদিরা শাহিদকে উদ্দেশ্য করে বলে, এখন আমি আসছি, পরে কথা বলবো। কথাটা বলে আদিরা সেখান থেকে চলে যায়। নাহিদ একভাবে আদিরা চলে যাওয়ার দিকে তাকিয়েছিল। নাহিদ শাহিদকে জিজ্ঞেস করে, মালটা করে? নাহিদের কথায় শাহিদ খুব বিরক্ত হয়। আদিরাকে মাল বলায় শাহিদ বলে, ওকে মাল বলবি না, ওর নাম আদিরা, আমাদের দুঃসম্পর্কের আত্মীয়। সে যাই হোক, ওকে আমার পছন্দ হয়েছে, একদিন বিছানায় নিতে হবে। তাছাড়া মিস্টার চৌধুরী একটা মেয়ের কথা বলেছিলাম, এই মেয়েটাকে ভাবছি দিয়ে দিবে। নাহিদের কথায় শাহিদ খুব বিরক্ত হয়। সে কিছু না বলে সেখান থেকে চলে যায়। কিছুদিন পর শাহিদ আদিরাকে ফোন করে আর বলে, কেমন আছো আদিরা? শাহিদের কথায় আদিরা হাসে আর বলে, ভালো আছি ভাইয়া, থ্যাঙ্কস আপনাকে। শুধু ফোনটার জন্য কেন গো, আমাকে তোমার ভালো লাগেনি? সত্যি বলবো? হ্যাঁ অবশ্যই। অনেক ভালো লাগে। সত্যি? হুম। ঠিক আছে, খুশিতে থাকো, একদিন দেখা করি। এখন নয়, কিছুদিন পর। কিছুদিন পর? কেন? এক্সাম তো, বিজি আছি। ওকে মাম। এখন রাখছি, পরে কথা বলবো। এইভাবে কেটে যায় বেশ কিছুদিন। শাহিদের সাথে আদিরার ভালো বন্ধুত্ব হয়। হঠাৎ একদিন নাহিদ দেখে শাহিদ কারোর জন্য অপেক্ষা করছে। নাহিদ শাহিদকে গিয়ে বলে, কিরে ভাই, কি করছিস? কার জন্য অপেক্ষা করছিস বুঝি? শাহিদ, আমি যে তোকে বলেছিলাম ওই মেয়েটাকে আমার পছন্দ হয়েছে, তা তুই কি ব্যবস্থা করলি? আমি খোঁজ নিয়েছি, তুই মেয়েটার সাথে প্রেম করছিস, ডুবে ডুবে জল খাস। ভেবেছিস কেউ জানতে পারবে না? তুই কালকের মতো মেয়েটাকে আমার ফ্ল্যাটে নিয়ে আসবি। নাহিদের কথায় শাহিদ রেগে যায় আর চিৎকার করে বলে, শালা জানোয়ার, মুখ সামলে কথা বলবি, এই মেয়েটাকে আমি ভালোবাসি, আর ওর দিকে নজর দিবি না। কথাটা বলে শাহিদ নাহিদকে মারতে থাকে। নাহিদ প্রথমে তৈরি ছিল না, পরে দুজনে খুব মারামারি হয়। ওদের দলের লোক দুজনকে ছাড়ানোর চেষ্টা করে। নাহিদের কাছে পিস্তল ছিল, সে শাহিদকে গুলি করে। শাহিদ ওখানেই জ্ঞান হারায়। নাহিদ বলে, শালা মারুক এখানে, চলে এখান থেকে, শালার পায়খানায় গজিয়েছে। কবে থেকে বলছি মেয়েটাকে নিয়ে আই, সে আমার কথাই কান দেয়নি। কথাটা বলে নাহিদ তার দলবল নিয়ে সেখান থেকে চলে যায়। কোনো এক ব্যক্তি শাহিদকে দেখতে পায় আর সে পুলিশকে ফোন করে। পুলিশ এসে শাহিদকে হসপিটালে অ্যাডমিট করে। প্রচুর রক্তক্ষরণ হয়। শাহিদের অবস্থা উদ্বেগজনক। পুলিশ শাহিদের পকেট থেকে ফোন পায়। প্রথমে ছিল আদিরার নাম্বার। পুলিশ আদিরাকে ফোন করে আর বলে, হ্যালো, আর কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি আসছি। দেখুন, আপনি যাকে ভাবছেন আমি সে নই। এই ব্যক্তিকে গুলি করা হয়েছে, এর অবস্থা ভালো নয়, ওনাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। ওনার ফোন নাম্বার থেকে প্রথমে আপনার নাম্বারটা পেয়েছি, তাই আপনাকে ফোন করলাম। আপনি খুব তাড়াতাড়ি হসপিটালে আসুন, আমি ঠিকানা বলে দিচ্ছি। পুলিশের কথা আদিরা কি করবে ভেবে পেল না। সেই ফোনটা কেটে দিয়ে কাঁদতে শুরু করলো। কিছুক্ষণ পর পুলিশের ঠিকানায় আদিরা পৌঁছায় আর দেখে শাহিদকে তখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। আদিরা তার চাচাকে ফোন করে জানায়। তার চাচা সঙ্গে সঙ্গে হসপিটালে চলে আসে। দিদিমণি, আমি আরশাদ ভাইয়ের রুমটা পরিষ্কার করছিলাম। এই পিস্তলটা আর এই আইডি কার্ডটা টেবিলের উপর ছিল। দে তুই আমাকে। যখন ওগুলো নূরজাহান নয়নাকে দিতে যাবে ঠিক তখনই আরশাদ নূরজাহানের কাছ থেকে নিয়ে নেয়। সেটা দেখে নয়না রেগে যায় আর বলে, কি এমন অমূল্য সম্পদ আছে যে চিলের মতো ছো মেরে নিয়ে নিলি? বন্দুকটা নিয়ে কি করছিস? এটা খেলনা বন্দুক। আজকে এক জায়গায় মেলায় গিয়েছিলাম, বিক্রি হচ্ছিল, কিনে নিলাম। তোর হাতে ওটা কিসের কার্ড? এটা কার্ড অ্যাড কোম্পানি থেকে আমাকে দিয়েছে কিছু প্রোডাক্ট বিক্রির জন্য। তা তুই কি আবার সেলসের কাজ করবি নাকি? দেখছি কি করা যায়।
তুই তাই কর, আমার বডিগার্ডের চাকরি ছেড়ে তুই সেলসের কাজ কর, আমি অন্তত বেঁচে যাব। সব সময় তোর ওই পাপ মুখটা আমায় দেখতে হবে না। নয়নার কথায় আরশাদ কিছু মন্তব্য না করলেও তার দাদি ফারিয়া বেগম নয়নাকে খুব বকাবকি করে আর বলে, নয়না, এ তোর কেমন মুখের ভাষা? আশরাত তোর স্বামী হয়, স্বামীকে সম্মান দিয়ে কথা বলো। স্বামী? মাই ফুট, ওকে আমি স্বামী বলে মানি না, আর কখনো মানব না। নিকুচি করেছে ওই রকম ছেলেকে সম্মান দেখানোর। এই শোন, আমি এখন একটু পার্লারে যাব, তুই একদম আমার সাথে যাবি না। সরি ম্যাডাম, আমাকে আপনার সাথে যেতে হবে। আপনি ভেতরে ঢুকবেন, আমি বাইরে আপনার জন্য ওয়েট করব। আপনাকে সুরক্ষিত রাখা আমার দায়িত্ব, এর জন্য আপনার বাবা আমাকে মাসে মাসে বেতন দেয়। নয়নার কোনো অনুরোধ না শুনে আরশাদ তার পিছু নেয়। এদিকে আদিরা চাচাদের বাড়িতে আগুন লাগে। অনেকে বলে ইলেকট্রিক শক থেকে এই আগুন লেগেছে, অনেকে বলে কিছু মানুষকে এখানে ঘোরাফেরা করতে দেখেছে, তারা এলাকার অপরিচিত। সত্য ঘটনা কি কেউ জানে না, কি কারণে এটা ঘটেছে এলাকার কেউ বলতে পারে না। রুমে দরজা বন্ধ ছিল। আদিরার চাচা চাচি ও তার ছোট ভাই দম বন্ধ হয়ে সেখানে মারা যায়। আদিরার চাচা সিরাজ খুব শান্তপ্রিয় মানুষ। এলাকার লোক বলে তার কোনো শত্রু নেই, কিন্তু কেউ তো ঘটিয়েছে এই কাণ্ড। আদিরা এই ঘটনা খুব ভেঙে পড়ে। সেই রাতে আদিরা তার এক বান্ধবীর বাড়িতে গিয়েছিল। রাত হয়ে যাওয়ার জন্য তার বান্ধবী তাকে বাড়ি আসতে দেয়নি। পাড়ার লোক আদিরাকে নিয়ে গিয়ে থানায় এফআইআর করে। পুলিশ কোনো ব্যবস্থা নেয় না। আদিরা কান্নাকাটি করে, কি হবে সে বুঝে পায় না। আদিরার বান্ধবীর পরিচিত আত্মীয় পুলিশে চাকরি করত। সে থানায় ফোন করলে পুলিশ এফআইআর নোট করে। এই ঘটনার দায়িত্ব গোয়েন্দা অফিসার আরশাদকে দেওয়া হয়। আরশাদ দায়িত্ব নিয়ে থানায় আদিরাকে ডেকে পাঠায় আর বলে, তোমার নাম কি? তুমি তো একদম বাচ্চা মেয়ে, তাই তোমাকে তুমি বলছি, কিছু মনে করো না। আরশাদের কথা আদিরা কোনো উত্তর দেয় না। আদিরা ফপিয়ে কাঁদতে থাকে। আরশাদ পুনরায় তাকে জিজ্ঞেস করলে আদিরা উত্তর দেয়, আমার নাম আদিরা। আদিরা? হ্যাঁ, আমার নাম আদিরা। আদিরার নাম শুনে বুকের ভেতর মোচড় দিয়ে উঠল আরশাদের। আরশাদের আদরের বোনের নাম ছিল আদিরা। আরশাদ জিজ্ঞেস করলো, আচ্ছা, বাড়িতে কি করে আগুন লাগলো? আরশাদের কথা আদিরা কাঁদতে লাগলো আর কাঁদতে কাঁদতে বলল, আমি ঠিক জানি না স্যার, আমি সেদিন বাড়িতে ছিলাম না, আমার বান্ধবীর বাড়িতে ছিলাম। আমি সেখানে গিয়েছিলাম সামনে পরীক্ষা, কলেজে কি নোট দিয়েছে সেইগুলো আনতে, কিন্তু রাত হয়ে যাওয়ার জন্য ওরা আমাকে আসতে দেয়নি। ওখানে ভোরবেলা আমাদের পাশের বাড়ির চাচা আমাকে ফোন করে খবর দেয়। আমি ঘটনার খবর পেয়ে ছুটে আসি আর এসে দেখি সব শেষ হয়ে গেছে। শাহিদ বলে তুমি কাউকে চেনো? হ্যাঁ স্যার, চিনি। কতদিন ধরে ওকে চেনো? ওরা আমার চাচির আত্মীয় ছিল, কিন্তু আমি ওনাদের কখনো দেখিনি। হঠাৎ ওরা আমাদের বাড়িতে আসে আর সেদিন আমি ওদের দেখি। সম্পর্কে আরশাদ চাচির ভাইপো হয়। আজ 2-3 মাস হলো শাহিদের সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়েছে। আমরা খুব ভালো বন্ধু বলতে পারেন। একটা কথা জিজ্ঞেস করবো আদিরা, সত্যি বলবে? মিথ্যা কেন বলবো স্যার? যারা আমাকে মানুষ করলো, মেয়ের মতো যত্ন করলো, কেউ তাদের পুড়িয়ে মেরেছে। আমি তাদের জন্য ন্যায় বিচার চাই, আর সেখানে যতটুকু সত্যি আমি সবটাই বলবো। তাতে আমার জীবন চলে যায়, তার কোনো দুঃখ নেই। আদিরা, তোমার বাবা মানে তোমার বাবা মানেই, তুমি বারবার বলছো চাচা চাচির কথা বলছো, তাই জিজ্ঞাসা করছি। আরশাদের কথায় আদিরা কিছুক্ষণ চুপ করে বসে রইল। আদিরার নীরবতা দেখে আরশাদ বলল, কিছু যদি অসুবিধা থাকে তাহলে বলতে হবে না আদিরা। না স্যার, অসুবিধা নেই। আসলে আমি ছোটবেলায় হারিয়ে গিয়েছিলাম। হারিয়ে গিয়েছিলে? ঠিক বুঝলাম না। আমি যখন খুব ছোট, আমার অল্প মনে পড়ে মায়ের সাথে কোথাও গিয়েছিলাম আর বাসে আসছিলাম। তারপর বাসটা ধাক্কা লাগে, উল্টে পড়ে যায়, আর আমার কিচ্ছু মনে নেই। আমি আর তারপর থেকে মাকে দেখতে পাইনি। শুধু আমার একটা কথাই মনে ছিল, এই চাচা যখন আমাকে জিজ্ঞাসা করেছিল আমার নাম কি, আমি বলেছিলাম আমার নাম আদিরা। আর আমার ভাইয়া ছিল একটা, মা তাকে আরশাদ বলেই ডাকতো। আমি মায়ের মতো ভাইয়াকে এরশাদ বলতাম, আর বাবার নাম ছিল বকরুল। শুধু এইটুকু জানতাম, আর বেশি কিছু জানতাম না। তারপর চাচা আমাকে নিয়ে আসে, আর আমি সেই থেকে চাচাদের কাছেই থাকি। আগে চাচা চাচি দুজনে আমাকে ভালোবাসতো,
কোনো এক কারণে চাচি আমাকে আর দেখতে পারতো না। কারণ চাচার ব্যবসা করতো, ব্যবসায় লস হয়ে অনেক টাকা ক্ষতি হয়ে যায়, বাজারে দেনা হয়ে যায়। চাচা ব্যবসা বন্ধ করে দিয়ে পরের দোকানে কাজ করত, কিন্তু চাচা কখনো আমি কিচ্ছু বলতো না। এইভাবে চলছিল আমার জীবন। তারপর শাহিদ আসে আমার জীবনে। ও আমার জীবনে 2-3 মাসের মতো এসেছে। এই 3টে মাসে আমার জীবন পাল্টে গেছে। আমার মনে হয়েছে এই পৃথিবীতে আমারও বেঁচে থাকার অধিকার আছে। আর শাহিদ আমাকে বেঁচে থাকার স্বপ্ন দেখায়, ভালো থাকার স্বপ্ন দেখায়, আমাকে ভালো রাখার চেষ্টা করে। কিন্তু কিছুদিন আগে ওর নিজের আত্মীয় ওকে গুলি করে রাস্তায় ফেলে দিয়ে যায়। পুলিশ ওকে হাসপাতালে অ্যাডমিট করে। এখনো অনেকটাই সুস্থ। আদিরার কথাগুলো শুনে আরশাদ চুপ করে বসে থাকে। আদিরা বলে, স্যার, আমার চাচা চাচি আর মামুদকে যারা মেরেছে ওদেরকে আপনি শাস্তি দেবেন। তুমি জানো কি, শাহিদ একজন ক্রিমিনাল। ক্রিমিনালদের খাতায় ওর নাম আছে। ও হসপিটাল থেকে বাড়িতে গেলে ওর বিপদ আছে। আরশাদের কথা শুনে আদিরা বলে, শাহিদ ক্রিমিনাল? আপনারা ভুল ভাবছেন, শাহিদ খুব ভালো ছেলে। আদিরার কথা শুনে আরশাদ হাসে আর বলে, ঠিক আছে, পুলিশ তদন্ত করছে। ও যদি ভালো হয় পুলিশ ওকে ছেড়ে দেবে, তোমাকে চিন্তা করতে হবে না। তবে তোমার চাচা চাচি আর তাদের ছেলেকে যে মেরেছে তাদের শাস্তি অবশ্যই আমি দেব। আচ্ছা আদিরা, তুমি এখন কোথায় আছো? ওই বাড়িটা তো পুরো আগুনে পুড়ে গেছে, ওখানে আর কিছু অবশিষ্ট নেই। তাই আমি আমার বান্ধবীর বাড়িতে আছি। জানি না ওখানে কদিন আর থাকবো, তবে কিছু কাজ জোগাড় করে নেব। স্যার, আমি তো এখন অফিসার, আমাকে একটা কাজ দেখে দেবেন? আমি অনার্সে পড়ছি, এখনো গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারিনি, জানি না আর করতে পারবো কিনা। ঠিক আছে আদিরা, ব্যবস্থা করে দেব। আর একটা কথা বলছি, তোমাকে বান্ধবীদের বাড়িতে থাকতে হবে না, তোমার থাকার ব্যবস্থা করে দেব। স্যার, ঠিক আপনার কথা বুঝলাম না, আপনি কেন আমার থাকার জন্য ব্যবস্থা করে দেবেন? আদিরার কথা শুনে আরশাদ বলল, ধরে নাও না, এক ভাই তার বোনের জন্য কিছু করতে চাইছে। তোমার মতো আদিরা নামে এমন একটা ছোট বোন ছিল, সে ছোটবেলায় হারিয়ে গেছে। তাই তোমাকে দেখে আমার বোনের কথা মনে পড়ছে, তাই বললাম। জানেন তো ভাইয়া, আমার কাছে একটা ফটো আছে। আমাকে যখন চাচা পেয়েছিল তখন ফটোটা আমার জামার পকেটে ছিল, আর ওটা চেন দিয়ে আটকানো ছিল। চাচা ওটা গুছিয়ে রেখে দিয়েছিল। চাচা পরে ফটোটা আমায় দিয়ে দেয় আর বলে গুছিয়ে রাখতে। সেই ফটোটা পুড়ে যায়নি। আমি যখন মায়ের সাথে বাসে করে ফিরছিলাম সে সময় ফটোটা মা আমার পকেটে রেখেছিল। আর সেই ফটোতে আমার মা আর 2 ভাই বোনকে নিয়ে তুলেছিল। পরে চাচা আমাকে বলেছিল এটা তোর মা আর ভাই হবে। হ্যাঁ, আমি চাচাকে বলেছিলাম আমি ফটোটা বাঁধিয়ে রাখবো। আমি ফটোটা বাঁধিয়ে আমার রুমেও রেখেছিলাম। আগুনে সব পুড়ে গেল। সেই ফটোটার কিচ্ছু হয়নি, সেটা এখনো আমার কাছে আছে। তাই ফটোটা আমাকে দেখাবে না? এই মুহূর্তে আমার কাছে নেই, ওটা আমার বান্ধবীর বাড়িতে আছে। আচ্ছা ঠিক আছে, চলো তোমার বান্ধবীর বাড়িতে। বান্ধবীর বাড়িতে গিয়ে কি করবেন? ফটোটা দেখবো, যদি তোমার ভাইকে খুঁজে পাই তাহলে তোমার ভাইয়ের হাতে তোমাকে তুলে দেব। জানো, আমরা পুলিশের লোক, গোয়েন্দা অফিসার, আমরা চাইলে সব কিছুই করতে পারি। সত্যি স্যার? তারপর আরশাদ আদিরাকে নিয়ে আদিরার বান্ধবী মিতুদের বাড়ি যায়। আদিরা তার ব্যাগ থেকে ফটোটা বের করে আরশাদকে দেখায় আর বলে, এই দেখুন ফটোটা, এই বাচ্চা মেয়েটা আমি, আর এই ছেলেটা আমার ভাইয়া, আর আমাদের 2 ভাই বোনের মাঝখানে আমার মা। ফটোটা দেখে আরশাদ চিনতে পারে। আদিরার মাথায় হাত রেখে বলে, আর কিচ্ছু চিন্তা করতে হবে না বোন, এবার থেকে যা কিছু হবে সব ভালোর জন্য হবে। হ্যালো নাহিদ, আমি কবে থেকে বলছি তোমাকে দেখা করার জন্য, তুমি দেখা করছো না কেন? একটু ব্যস্ত আছি, তাই দেখা করতে পারছি না। কি এমন কাজ যে আমার সাথে দেখা করতেই সময় পাচ্ছ না? আমার চাচা ভাই নাহিদ, আমার বিজনেস পার্টনার, ওই শালা আমার সাথে একটু চিটিং করেছে, সেই জন্য ওকে একটু শাস্তি দিতে হবে। কি শাস্তি দেবে? অন্য কিছু নয়, ওকে আমার বিজনেস থেকে বের করে দিব। ও তাই বলো? তা কবে? তুমি তোমার এই ক্যাবলা খান্ত স্বামীকে কবে ডিভোর্স করছো?
খুব তাড়াতাড়ি আজকে আমি বাবার সাথে কথা বলবো, আর খুব তাড়াতাড়ি তোমার ঘরণী হয়ে তোমার ঘর আলো করব। ঠিক আছে, তুমি ব্যবস্থা করো, আমি আমার দিকটা সামলে নেব। রাতের বেলা নয়না তার বাবাকে বলে, বাবা আমি শুয়োরের বাচ্চাকে ডিভোর্স দেব। নয়নার কথায় তার বাবা ফরিদ আহমেদ খুব রেগে যায় আর বলে, নয়না, তোমার কেমন মুখের ভাষা? আরশাদ তোমার স্বামী হয়, অন্তত ওকে সম্মান দিয়ে কথা বলো। ওই রকম ছেলেকে সম্মান দিয়ে কথা বলা আমার পক্ষে সম্ভব নয়। যার চাল চুলো নেই, শ্বশুরবাড়িতে পড়ে আছে, বউয়ের বডিগার্ড হয়ে কাজ করছে, তার আবার কি দাম আছে? ওকে আমি স্বামী বলে মানি না। তখন পাশ থেকে নয়নার মা রুনা বেগম বলে, তুমি আমার মেয়ের জীবন নষ্ট করে দিয়েছো। আমার মেয়ের যদি কিছু হয় তাহলে তোমায় আমি ছাড়বো না। তোমার জজ সাহেবের ভালো মানুষের মুখোশ আমি খুলে দেব, বলবো তুমি তোমার স্বার্থের জন্য আমার মেয়ের জীবন নষ্ট করেছো। কি দরকার ছিল ওইরকম থার্ড ক্লাস ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে দেওয়ার? কথাটা বলে রুনা বেগম সেখান থেকে চলে যায়। ফরিদ আহমেদ মাথা নিচু করে বসে থাকে। হঠাৎ মাথায় কারো হাতের স্পর্শ পেয়ে সে মুখ তুলে দেখে তার মা ফারিয়া বেগম। ফরিদ আহমেদ তার মাকে বলে, মা, আমি কি কিছু ভুল করেছি? আমার মনে হয় আরশাদ নয়নার জন্য উপযুক্ত, তাই বিয়ে দিয়েছিলাম। কিন্তু নয়না কেন মেনে নিতে চাইছে না? তার উপর রুনা বলে গেল আমার স্বার্থ। কিসের স্বার্থের কথা বলল? ছেলের কথা শুনে ফারিয়া বেগম বলল, দেখ বাবা, এই নিয়ে চিন্তা করিস না, তুই যা করেছিস ভালোই করেছিস। তোর মনে হয়েছিল তোর মেয়ে সুখী হবে, কিন্তু যে সুখী হতে চায় না তার কথা ভেবে লাভ নেই। মেয়েটা যখন চাইছে না তখন ডিভোর্স করিয়ে দে। ও যা ভালো বোঝে তাই করুক। আশরাতকে এই বাড়ি থেকে চলে যেতে বল। ও যদি থাকে নয়না হয়তো অশান্তি করবে। তোর তো চাকরির বেশি দিন বাকি নেই, এবার বাড়িতেই থাকবি, তোর বডিগার্ডেরও দরকার নেই। বকরুল আর আশরাতের আমাদের বাড়িতে থাকার দরকার নেই। ঠিক আছে মা, তাই হবে। তার পরের দিন ফরিদ আহমেদ আরশাদের রুমে যায় আর আরশাদকে বলে, আরশাদ, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ স্যার, বলুন। দেখো বাবা, তুমি আমায় ভুল বুঝো না। তোমাকে আজকে আমি একটা সত্যি কথা বলতে চাই। জানি তুমি কষ্ট পাবে, তবুও কথাটা তোমাকে বলতেই হবে। তুমি নয়নাকে ডিভোর্স করে দাও আর এই বাড়ি ছেড়ে চলে যাও। আর আমার চাকরি মাত্র 3 মাস আছে, তোমার বাবাকে আর থাকতে হবে না। তোমরা দুজনেই এখান থেকে চলে যাও। আমি জানি তুমি ভালো ছেলে, কিন্তু আমার অবুঝ মেয়ে কেন যে তোমায় বুঝলো না আমি জানি না। ফরিদ আহমেদের কথা শুনে আরশাদ বলল, ঠিক আছে স্যার, আপনি যা বলবেন তাই হবে। ডিভোর্সের ব্যবস্থা করুন, আমার তরফ থেকে কোনো অসুবিধা হবে না। আর কাল সকালে আমি ও আমার বাবা এই বাড়ি ছেড়ে চলে যাব। কথা মতো আরশাদ বাবাকে নিয়ে সকালবেলায় ফরিদ আহমেদের বাড়ি ছেড়ে চলে যায়। আরশাদ একটা ফ্ল্যাট কিনেছে, সেখানে তার বাবাকে নিয়ে থাকে। আর ওদের যে বাড়িটা ছিল সেখানে নতুন করে বাড়ি তৈরি হচ্ছে, যার সম্বন্ধে ফরিদ আহমেদ কিছু জানে না। আরশাদ চলে গেছে শুনে নয়না খুব আনন্দ করতে থাকে। সে চিৎকার করে তার বান্ধবী খুশিকে ফোন করে আর বলে, হ্যালো খুশি, কেমন আছিস? কেন রে? এমনি জিজ্ঞাসা করছি। আজকে এক জায়গায় যাব, তুই যাবি আমার সাথে? কোথায় যাবি রে? ঘুরতে যাব। আজকে আমার খুব ভালো দিন। কিসের জন্য ভালো দিন? তুই তো জানিস আমার বাবা জোর করে একটা বাদরের সাথে আমার বিয়ে দিয়েছিল। সেই বাদর এতদিন আমাদের বাড়িতেই ছিল, আজকে বাড়ি থেকে চলে গেছে। আমাদের ডিভোর্স হবে, আমি এবার নাহিদকে বিয়ে করতে পারবো। সেই খুশিতে আমার আনন্দ হচ্ছে, সেই জন্যই আজকে বেড়াতে যাব। দেখ, তুই রাগ করিস না। নাহিদকে আমার ভালোই লাগে না। নাহিদ ভালো ছেলে নয় রে। আমি জানি তুই আরশাদ ভাইয়াকে পছন্দই করতিস না, কিন্তু আরশাদ ভাই ভালো ছেলে। তুই যে কেন ওকে ভালোবাসতে পারলি না আমি সেটা জানি না। খুশির কথা শুনে নয়না রেগে যায় আর বলে, তোকে জ্ঞান দিতে হবে না, তুই যাবি কিনা বল। না রে। কথাটা বলে খুশি ফোনটা কেটে দেয়। নয়না কোনো গুরুত্ব দেয় না। আজকে আরশাদ আদিরার সাথে তার বান্ধবীর বাড়িতে দেখা করতে এসেছে, আর তার পাশে খুশিদের বাড়ি। খুশি আরশাদকে দেখতে পায় আর খুশি সেখানে যায়। আরশাদকে জিজ্ঞেস করে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আরশাদ খুশির দিকে তাকিয়ে দেখে, তারপর হাসি মুখে উত্তর দেয়, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো খুশি? ভালো আছি ভাইয়া। আপনার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ, কি বলবে বলো। এখানে আপনি কোথায় এসেছেন?
এখানে আমি মিতুদের বাড়িতে এসেছি। এখানে আমার বোন আদিরাও আছে, ওর সাথে দেখা করতে এসেছি। আদিরা আপনার নিজের বোন? কি বলবে যেন বলছিলে, খুশি বলো না। পরে বলবো ভাইয়া, পাশেই বাড়ি আমাদের, আসুন আমাদের বাড়ি। পরে যাবো খুশি, এখন একটু কাজ আছে, একটু আদিরাকে নিয়ে বেরোবো। কথাটা বলে আরশাদ আদিরার কাছে যায় আর আদিরাকে বলে, আদিরা সব কিছু গুছিয়ে নে, আমার সাথে যাবি না? আর আমাকে স্যার নয়, ভাইয়া বলে ডাকবি। আরশাদের কথা আদিরা বুঝতে না পেরে বলে, ঠিক আছে, তোমাকে ভাইয়া বলে ডাকবো, কিন্তু কোথায় যাব ভাইয়া? আমাদের বাড়ি। তুই আমাকে ভাইয়া বলিস না, তাহলে আমাদের বাড়িতে যাবি না? কিন্তু ভাইয়া মিতুকে কিছু বলা হয়নি। আমি মিতুর সাথে কথা বলে নেব, তুই চল এখন আমার সাথে। তোর সামনে পরীক্ষা, তুই এখন অনেক দূর পড়াশোনা করবি। আবার পড়াশোনা করব আমি? তো ভাবছিলাম সব শেষ হয়ে গেল। না, কিছু শেষ হয়নি, আবার কলেজে যাবি। তোকে সেদিন আমি বলেছিলাম না, আমার একটা ছোট বোন ছিল, সে হারিয়ে গেছে, অনেকটা তোর মতোই, সেজন্য তো বললাম। তুই চল রে বোন, তোকে আর কোনো কষ্ট দেব না আমি। তারপর আদিরা মিতুর সাথে কথা বলে। আদিরার কথা শুনে মিতু হাসে আর বলে, দেখ মিতু, তোকে তো আমি সবকিছুই বলেছি, আর ভাইয়াও সেই দিন আমাদের বাড়িতে এসেছিল, তুই তো সব জানিস। ভাইয়া আজকে আমাকে আনতে এসেছে ওর ওইখানে যাওয়ার জন্য। তুই আমার বিপদে সাহায্য করেছিস, তোকে আর আন্টিকে কখনো ভুলবো না আমি। তুই যদি অনুমতি দিস তাহলে আমি ভাইয়ার সাথে যেতে পারি। তুই কি বলিস পাগলি? এত খুশির খবর! ভাইয়া খুব ভালো রে। সেদিন আমি তোর সাথে থানায় গিয়েছিলাম, সেদিন বুঝে গেছি এতদিন পর আল্লাহ তোর দোয়া কবুল করেছে। তুই আর না করিস না, তুই ভাইয়ের সাথে যা। আদিরা আরশাদের সাথে তার ফ্ল্যাটে আসে। আদিরাকে নিয়ে আরশাদ তার বাবার কাছে যায় আর বাবাকে বলে, বাবা, আমি তোমায় বলেছিলাম আমার বোনকে আমি খুঁজে বের করব। বাবা, এই আমার ছোট বোন আদিরা, তোমার আদরের ছোট মেয়ে। এই দেখো বাবা, এই সেই ফটোটা যেখানে আমরা দুই ভাই বোনে মাকে ধরে আছি। ছেলের কথা শুনে বকুল সরকার কি করবে ভেবে পেল না। সে একবার ফটোর দিকে তাকায়, একবার আদিরার দিকে আর একবার আরশাদের দিকে। তারপর দুই ভাই বোনকে নিজের বুকের মধ্যে চেপে ধরে কাঁদতে থাকে আর কাঁদতে কাঁদতে মেয়েকে স্নেহের চুম্বন দেয় আর বলে, আমার মা ফিরে এসেছে। এতদিন কোথায় ছিলিস মা? তোর সন্তানকে ছেড়ে, তোকে আর তোর মাকে হারিয়ে আমি যে পাগল হয়ে গেছিলাম। তোর ভাইয়ের মাথা ঠিক ছিল না, অনেক ডাক্তার দেখিয়ে তোর ভাইটাকে ভালো করেছি। তুই আর কোথাও যাবি না মা, আমার এই বুকের মধ্যে তুই থাকবি। বাবার কথা শুনে ভেঙে পড়ে আদিরা। বাবাকে আর ভাইয়াকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে আদিরা বলে, বাবা, ভাইয়া, আমি আর কোথাও যাব না তোমাদের ছেড়ে। আজকে নাহিদ তার বান্ধবীর সাথে হোটেলে এসেছে। ঠিক সেই সময় গোয়েন্দা অফিসার আরশাদ সরকার সেখানে আসে আর নাহিদকে বলে, মিস্টার নাহিদ খান, ইউ আর আন্ডার অ্যারেস্ট। পুলিশের চোখে অনেক ধুলো দিয়েছেন, আর আপনি পারবেন না। বিশাল পুলিশ বাহিনী এই হোটেল ঘিরে ধরে রেখেছে। এখনই আপনাকে আমাদের সাথে যেতে হবে। মিস্টার সিরাজের পরিবারকে আগুনে পুড়িয়ে নৃশংসভাবে আপনি মেরেছেন। সমস্ত তথ্য প্রমাণ আছে আমাদের কাছে। আদিরা আপনার চাচাতো ভাইকে ভালোবাসত, আর আপনি সেই নিষ্পাপ মেয়েকে নিজের ভোগ করতে চেয়েছিলেন। আর আপনি মেয়েদের নিয়ে যেভাবে চিটিং করেন সেসব প্রমাণ আছে আমাদের কাছে। আপনার বাঁচার আর কোনো রাস্তা নেই। আপনি আপনার চাচাতো ভাই শাহিদকে খুন করতে চেয়েছেন। আর কিছু বলবেন মিস্টার খান? জজ সাহেবের মেয়েকে বারবার অ্যাটাক করেছেন, আবার তাকে ভালোবাসার জালে ফাঁসিয়েছেন। আপনার লোক ধরা পড়েছে, তাকে জজ সাহেব ছাড়ছে না। তার জন্য আপনার এই অভিনয় সবকিছু আছে আমাদের কাছে। আপনি ফেঁসে গেছেন, আর আপনার কিচ্ছু করার নেই। নাহিদের আর কিছু করার থাকে না, সে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। আরশাদকে এখানে এভাবে দেখবে নাহিদ সেটা ভাবতেও পারেনি। সে কি করবে ভেবে পায় না। আরশাদ আর কিছু বলার সুযোগ না দিয়ে নাহিদকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপরের দিন খবরের কাগজে লেখা বেরোয়, গোয়েন্দা অফিসার আরশাদ আলী সরকার বিখ্যাত ক্রিমিনাল নাহিদ খানকে অ্যারেস্ট করেছে। হোটেলে তার প্রেমিকার সাথে গিয়েছিল, আর সেখান থেকে বিশাল পুলিশ বাহিনী সমস্ত হোটেল ঘিরে ধরে আর নাহিদকে গ্রেফতার করে। নয়নার বান্ধবী খুশি ফোন করে নয়নাকে বলে, নয়না, আজকে খবর কাগজ পড়েছিস? টিভিতে খবর শুনেছিস? কি এমন গুড নিউজ আছে যে সকালবেলা উঠেই টিভিতে খবর শুনতে হবে আর খবর কাগজ পড়তে হবে?
এতদিন তুই যাকে ঘৃণা করতিস, আর এই খবরটা শোনার পর তুই তার জন্য গর্ববোধ করবি। আর আমি কিছু বলবো না, টিভি চালিয়ে খবরটা শোন, তারপর তুই সব বুঝে যাবি। খুশির কথা শুনে নয়না টিভি চ্যানেলের খবর শোনে। সেখানে ব্রেকিং নিউজ দেখে সে সব বুঝতে পারে। সে কাঁদতে কাঁদতে তার বাবার রুমে আসার বাবাকে জড়িয়ে ধরে বলে, বাবা আমি ভুল করেছি। নয়নার কথা বুঝতে পারে না ফরিদ আহমেদ। সে মেয়ের মুখের দিকে তাকিয়ে দেখে তার মেয়ের চোখে জল। সে মেয়েকে বলে, তুই কাঁদছিস কেন নয়না? তোর কি হয়েছে? নয়না তখন তার বাবাকে একটা খবরের কাগজ ধরিয়ে দেয় আর বলে, এতে সব কিছু লেখা আছে, তুমি বুঝে নাও আর টিভি চ্যানেলে খবর শোনো। কাগজে হেডলাইন ছিল, বিখ্যাত ক্রিমিনাল নাহিদ খানকে অ্যারেস্ট করেছে গোয়েন্দা অফিসার আরশাদ সরকার। নাহিদ খান তার প্রেমিকার সাথে হোটেলে গিয়েছিল আর সেখান থেকেই বিশাল পুলিশ বাহিনী নাহিদকে অ্যারেস্ট করে। কাগজটা দেখে ফরিদ আহমেদ দীর্ঘ নিঃশ্বাস ফেলে। তারপর খবরের কাগজটা মেয়ের হাতে ধরিয়ে দিয়ে বলে, সামনের সপ্তাহে ডিভোর্সের ডেট আছে, আর কিছু করা যাবে না। আমি ডিভোর্স দেব না, আর আমি কোর্টে যাব না। তুমি জানতেও না ও একজন গোয়েন্দা অফিসার। না, আমি জানি না। আমার মনে হয়েছিল ছেলেটা তোমাকে নিরাপত্তা দিতে পারবে, সেই জন্য তোমাকে ওর হাতে তুলে দিয়েছিলাম। তুমি ওর যোগ্য নাও, তুমি এখন আসতে পারো। তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগছে না। তোমাকে কিচ্ছু করতে হবে না, যা করার আমি করব। শুধু আর বাড়ির ঠিকানাটা আমায় বলো। আমি জানি না। আজকে আদিরাকে নিয়ে আরশাদ শাহিদকে দেখতে এসেছে। শাহিদ আগের থেকে অনেকটা সুস্থ। আরশাদকে দেখে শাহিদ উঠে বসে। আরশাদ বলে, শাহিদ, কালকে ডাক্তার তোমায় ছুটি দিয়ে দেবে, আর সামনের সপ্তাহ আদিরার সাথে তোমার বিয়ে হবে। আমি তোমার মায়ের সাথে কথা বলেছি। সব জেনে আমার মতো ছেলের সাথে আপনার বোনের বিয়ে দিবেন? তাতে কি হয়েছে? মানুষ মাত্রই ভুল করে, তুমিও করেছ। আমার বোন তার ভালোবাসা দিয়ে তোমার ভুল সব সংশোধন করে দেবে। তোমাকে চিন্তা করতে হবে না। আমার বোনের ভালোবাসা পেলে তুমিও ভালো হয়ে যাবে। তুমি তোমার ব্যবসায় মন দেবে আর আমার বোনের সাথে সুখের সংসার করবে। আজকে নয়না আরশাদের অফিসে এসেছে আর সেখানে একটা কাগজে বড় বড় করে হেডিংয়ে লেখা, আমাকে ক্ষমা করে দাও স্বামী, আমি তোমাকে ডিভোর্স দেব না। তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমি তোমার অফিসের সামনে আমরণ অনশন করব। নয়নার এই পাগলামি দেখে আরশাদের সহকর্মীরা সব হাসাহাসি করে। আরশাদের কোনো উপায় না দেখে বিরক্ত হয়ে নয়নাকে বলে, এটা আমার অফিস, সবাই হাসছে। তুমি এখন বাড়ি যাও, সামনের সপ্তাহ ডেট আছে, ডিভোর্স হয়ে যাবে। আমি তোমায় ডিভোর্স দেব না। আমি তোমার সাথে সংসার করব, তোমাকে অনেক ভালোবাসবো, তোমার আমার বাচ্চা হবে। নয়না যখন আরশাদের অফিসের সামনে আসে মিডিয়াকে সাথে নিয়ে, তারপরের দিন কাগজে খবরটা বেরোয়। ফরিদ আহমেদ আর ফারিয়া বেগম হাসতে থাকে। আরশাদের বাবা খুব বিরক্ত হয় আর আরশাদকে বলে, যা হবার হয়েছে, তুই নয়নাকে ঘরে নিয়ে আয়। তুই যে এই চাকরি করিস আমাকে কোনোদিন বলিসনি, আর যদিও জানতো ও তোকে অপমান করতো না। যা হয়েছে ভুলে যা, নয়নাকে নিয়ে আয়। কি করে ভুলে যাব বাবা? ও প্রতি পদে আমাকে অপমান করত। আমি জানি সব কিছু, তবু ওর বাবার মুখ চেয়ে ওকে মাফ করে দে। ওর মায়ের জন্য এরকম হয়েছে, দেখবি এবারও ভালো হয়ে যাবে। তারপরের দিন আদিরাকে নিয়ে বকরুল সরকার নয়নাদের বাড়ি যায়। আদিরা নয়নাকে বলে, ভাবি, আমি একমাত্র তোমার ননদ আদিরা, তুমি চলো আমার সাথে। বাবা তোমাকে নিয়ে যেতে এসেছে। ভাইয়া আর কয়দিন তোমার থেকে দূরে থাকবে, ও ঠিক তোমাকে বানিয়ে নেবে। নয়না আদিরার সাথে আরশাদদের বাড়িতে আসে। রাতে আরশাদ বাড়িতে এলে দেখে তার রুমে নয়না শুয়ে আছে। নয়নাকে দেখে আরশাদ বলে, এই মেয়ে, তুমি এখানে কি করছো? এটা আমার স্বামীর রুম, তার মানে আমার রুম, এখানে আমি থাকবো। কোন অধিকারেই বা থাকবে? সামনের সপ্তাহে আমাদের ডিভোর্স হবে, আর লোক হাসাবে না, বাড়ি ফিরে যাও। আমি যাব না, তোমার বাবার সাথে আমার কথা হয়ে গেছে। ও নাতি নাতনি চেয়েছে, আদিবা ফুপু ডাক শুনতে চেয়েছে, আমাকে থাকতে হবে। নয়নার কথা আরশাদ বিরক্ত হয়। সে রুমের বাইরে যেতে চাইলে দেখে বাইরে থেকে রুমটা বন্ধ। আরশাদ জানে এটা আদিরার কাজ। আরশাদ আর কোনো উপায় না পেয়ে সে সোফায় গিয়ে শুয়ে পড়ে। নয়না ডাকে, শুনছো, এখানে চলে এসো, সোফায় শুতে হবে না। নয়নার কথা আরশাদ বিরক্ত হয় আর বলে, কথা না বলে চুপচাপ শুয়ে পড়ো। শুনছো? চুপ, একদম চুপ।
একটা কথা বলবে না। আর এসব নাটক আমার ভালো লাগে না। আরশাদের চিৎকারে নয়না কিছু বলে না, সে ঘুমিয়ে পড়ে। তারপরের দিন আরশাদ আদিরাকে বলে, তোর আর বাবার কাছ থেকে আমি এটা আশা করিনি। ভাইয়া, তুমি যদি শাহিদকে ক্ষমা করে দাও তাহলে ভাবিকে কেন পারবে না? তুমি সেদিন হসপিটালে বললে না, ক্ষমার চেয়ে বড় ধর্ম কিচ্ছু নাই। মানুষ যদি ভুল বুঝতে পেরে ক্ষমা চায় তাহলে ক্ষমা করে দিতে হয়। ভাবি তো ভুল বুঝতে পেরেছে, তাহলে ওকে ক্ষমা করে দাও। আদিরার কথা শুনে আরশাদ নয়নার দিকে তাকায় আর দেখে নয়না হাসছে। আরশাদ কিছু বলে না। এভাবে কেটে গেল 1 সপ্তাহ। আদিরার সাথে শাহিদের বিয়ে হয়ে যায়। ফরিদ আহমেদ সেই অনুষ্ঠানে আসে আর আরশাদকে বলে, আমার মেয়েটা বড্ড আদরের, ওকে কষ্ট দিও না। ওর জন্য আমি কষ্ট পাচ্ছি। তুমি ওকে ভালোবেসে আপন করে নাও। তোমার ভালোবাসায় ও নিজেকে বদলে ফেলবে। আর মনে হয় না নয়না আর কখনো কোনো ভুল করবে। আরশাদ বাবার দিকে তাকায়। তার বাবা ইশারা করে ফারিয়া বেগমকে ইশারা করে। সবাই চলে যায়। রাতের বেলা আরশাদ রুমে ঢুকে দেখে নয়না ড্রেস চেঞ্জ করছে। আরশাদ পিছন থেকে নয়নাকে জড়িয়ে ধরে আর বলে, চলো, অনেক ধৈর্য ধরেছি, আর নয়, এবার আমাকে বাবা ডাক শুনতেই হবে। নয়না আরশাদকে জড়িয়ে ধরে চোখের জল ফেলে। অতীতে নিজের করা ভুলের জন্য সে আফসোস করে। নয়না আরশাদের পা ছুঁয়ে সালাম করে আর বলে, এই হতভাগীকে ক্ষমা করে দাও, আর তোমার এই পায়ে আমার জায়গা দাও। আরশাদ জড়িয়ে ধরে বলে, আমার পায়ে নয়, আমার বুকে তোমার জায়গা নয় না। দীর্ঘ অপেক্ষার অবসান হয় আরশাদের। ওরা সুখী হোক। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এখানেই শেষ হচ্ছে। তো আপনাদের গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে করে সবার আগে আপনার কাছে আমাদের গল্পগুলো পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের মতো গল্প এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।